আসসালামু আলাইকুম। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চুম্বকগত অধ্যায়ের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো গত লেকচারগুলোতে গত দুইটা লেকচার ছিল, দুইটা লেকচারে দেখো আমরা কি কি কমপ্লিট হয়েছে। আমাদের যে জিনিসগুলো কমপ্লিট হয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়েস্টেডের পরীক্ষা আমরা দেখলাম। তারপরে চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করতে হয় দুইটা প্রসেসে, একটা হচ্ছে কি ছিল ফ্লেমিং এর বাম হস্ত নীতি আর একটা ছিল ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নীতি, দুইটাই আমরা দেখেছি। তারপর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়টা হচ্ছে আজকের লেকচারে আমরা ইনশাআল্লাহ দেখব। এরপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় তখন আসলে হয় নাই। তারপর হচ্ছে বায়ার-সেভার্টের সূত্রের প্রয়োগ, আমরা সূত্রের বেশ কয়েকটা ভালো রকমের প্রয়োগ দেখছি। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব এবং চৌম্বক আবেশ। আচ্ছা, এবং চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চৌম্বক বল, বেসিক্যালি 6 নাম্বারটা আর 3 নাম্বারটা একই জিনিস। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর যে চৌম্বক বলের যে টপিকসটা, এটাই আসলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, ওটার থেকে এটা আমরা করি। তাহলে এখন আজকে আমরা কি কি দেখবো? আজকে হচ্ছে আমরা 5 নাম্বার 6 নাম্বার অর্থাৎ তারপরের টপিকস দেখবো। তো এই লেকচারে তোমরা এই দুইটার উপরে ফোকাস থাকবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক, আর বেশি সময় নিব না। আসো, চৌম্বক বলরেখা, চৌম্বক ফ্লাক্স এবং চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। আচ্ছা, আবেশ বলতে আসলে চৌম্বক বলরেখাকেই বোঝানো হচ্ছিল, ঠিক আছে? তাহলে এই আবেশ কি, তারপরে হচ্ছে বা চৌম্বক বলরেখা কি, তারপরে চৌম্বক ফ্লাক্স কি, চৌম্বক ঘনত্ব কি, এইটা বোঝার জন্য তোমার ভালো হয় তোমার যদি একটা ভালো কনসেপ্ট থাকে তড়িৎ বলরেখা, তড়িৎ ফ্লাক্স এবং তড়িৎ ফ্লাক্স ঘনত্বের উপরে, তাহলে তুমি খুব ইজিলি এটা বুঝতে পারবা। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের জন্য আমি একটু বলি তড়িৎ বলরেখাটা কিরূপ ছিল। তড়িৎ বলরেখাটা এরকম ছিল না যে আমরা জানতাম কি, আমি একটু তড়িতের পার্টটা একটু রিভিউ করি, মানে আরেকবার রিভিউ না, আরেকটু রিমাইন্ড করে দিই তোমাদেরকে, একটা রিমাইন্ডার দেই। মনে করো যে একটা চার্জ ছিল, কি চার্জ ছিল? একটা ধনাত্মক একটা চার্জ ছিল, ঠিক আছে? একটা ধনাত্মক কিউ চার্জ ছিল। তো এই চার্জ থেকে কি হয়, এই চার্জ থেকে হচ্ছে যে বলরেখা যেগুলো, এগুলো হচ্ছে কোন দিকে যায়? বাহিরের দিকে যায়। একটা ধনাত্মক চার্জ থেকে বলরেখা সবসময় বাহিরের দিকে যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সবসময় বাইরের দিকেই যাবে। বাইরের দিকে যাওয়ার অর্থটা কি? বাইরের দিকে যাওয়ার অর্থটা হচ্ছে ভাইয়ারা এই, যদি তুমি একটা পরক চার্জ আনো, পরক চার্জ মানে কি? পরক চার্জ মানে হচ্ছে একটা একক আধান আনতে হবে এবং ওই আধানের প্রকৃতি হবে সবসময় ধনাত্মক। এইটা আমি যখন নিতেছি বলরেখা বোঝানোর জন্য, কিন্তু আমি একক ধনাত্মক আধান আনতেই যে আমাকে আনতেই হবে এমন কোনো কথা নাই। আমি যে কোনো মানের, আমি একটা কিউ মানের ধনাত্মক আধান আনছি, ঠিক আছে? আমি একটা কিউ মানের ধনাত্মক আধান নিয়ে আসছি। কিউর মান কিন্তু এক একক হইতেও পারে, নাও পারে, নট ম্যান্ডেটরি যে এক একক হইতে হবে। কিন্তু পরক চার্জ যেটা হবে ওইটাকে এক একক হইতে হবে আর ধনাত্মক আধানই হইতে হবে। তাহলে এখন ঘটনা কি ঘটলো? ওই ধনাত্মক আধানটাকে তুমি যদি এইটার কাছাকাছিতে আনো, তাহলে এটা কোন দিকে বল লাভ করবে? অবভিয়াসলি বাইরের দিকে, অর্থাৎ তুমি যে দিক থেকে আনতে চাও না কেন সে সবসময় ধাক্কা দিয়ে সরাই দিবে। সো বোঝা যাচ্ছে যে এইখানে বলরেখা দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়। যে বলরেখার দিকগুলো দিছি, বলরেখার দিক দ্বারা বোঝানো হয় কি? বলরেখার দিক দ্বারা বোঝানো হয় যে কোন দিকে বল প্রয়োগ করতেছে, এই আধানটা কোন দিকে ওই পরক চার্জটাকে বল প্রয়োগ করতেছে। আর এই যে সংখ্যাগুলা দেখতেছো, বলরেখার সংখ্যাগুলা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইন্টেন্সিটি, মানে তার তীব্রতা কত। যদি এখানে আমি অল্প কয়টা সংখ্যা আঁকতাম তাহলে বোঝা যেত এটার ইন্টেন্সিটি কম, মানে বলের মানটা কম। তারপর যদি এখানে আমি বলরেখার সংখ্যা আরো বেশি দিতাম, বোঝা যাচ্ছে যে এখানে ইন্টেন্সিটি বেশি। যেটা আমরা আসলে ছোটবেলায় করতাম, যে আমরা আসলে সূর্য আঁকতাম না, সূর্য আঁকার পর কি করতাম, যে এরকম একটা সূর্য আঁকতাম দিগন্ত রেখায়, এরকম করে দেওয়ার পর হচ্ছে যে এরকম আমরা দিতাম ছোটবেলায়। তো এটা দ্বারা আসলে কি বোঝানো হইতো? এটা দ্বারা আসলে বোঝানো হতো যে সূর্যের থেকে আলো যাচ্ছে। আর এই দিগন্ত রেখার নিচের পোর্শন মানে কি? নিচের পোর্শন মানে ওইটুকু আর আলো আমাদের কাছে আসতেছে না, তাই না? তারপর একটু বেশি, এবং দেখো এই সূর্যের কাছাকাছি কিন্তু আমাদের রেখার সংখ্যা বেশি হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই তুমি যত সূর্যের কাছে যাবা সূর্যের আলোর তীব্রতা, প্রখরতা কিন্তু বেশি। হ্যাঁ, আমরা কিন্তু আনইনটেনশনালি সেম জিনিসটাই করতাম। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন ফোটন নিয়ে যখন পড়বা যে আলো কিন্তু ফোটন বা প্যাকেট আকারে যায়, তো আমরা কিন্তু ওই কাজটাই করতাম। আমরা কিন্তু এই যে এরকম দাগ দিতাম না, আমরা আমাদের মনের অজান্তেই এরকম ডট ডট দাগগুলা দিতাম। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই কিন্তু আসলে যে আলো যে প্যাকেট বা ফোটন আকারে যায়, এটা কিন্তু তখন থেকে আমরা আসলে শিখতে আসি মনের অজান্তে, যেটা আমরা আসলে জানি না। তো যাই হোক, ওইটা এখন আমাদের টপিকস না। আমাদের এখনের যে এখনের টপিকস হচ্ছে, তাহলে প্রথমে বলছি কি, আধান নিয়ে বলছি। এখন দেখো, ধনাত্মক আধান নাই না, আমি এখন এখানে যদি একটা ঋণাত্মক আধান নিয়ে আসতাম, ঠিক আছে? আমি ঠিক কিউ মানেরই যদি ঋণাত্মক আধান আনতাম, ধরো আমি কিউ মানের ঋণাত্মক আধান আনছি। আচ্ছা, ঋণাত্মক আধান আনলে কি হবে? ঋণাত্মক আধান আনলে যেটা হবে, সেই পরক চার্জটা আবার নিবা, পরক চার্জটা তুমি আবার নিবা। পরক চার্জটা নিলে কি হয়? পরক চার্জটা সবসময় ঋণাত্মক আধানের দিকে বল লাভ করবে।
সব সময় চাবে কি পরক চার্জটা চাবে যে ঋণাত্মক আধানের দিকে আসতে, তাই না? তুমি একটা পজিটিভ আধান আনো, সে যাবে নেগেটিভের কাছাকাছি আসতে, যে দিক থেকে আনো না কেন সবসময় এটা নেগেটিভের দিকে আসতে যাবে। এজন্য একটা নেগেটিভ আধানের দিকে বলরেখার ডিরেকশন সবসময় নেগেটিভ আধানের দিকে হয়। আচ্ছা, এখন যদি কেউ এই পজিটিভ আর এই নেগেটিভ আধানটাকে কাছাকাছি আনে তাহলে বলরেখার উৎসটা কিরকম হবে? তখন বলরেখাটা দেখতে এই রূপ হবে, যে এদিক থেকে যাবে, এই যেটা এটার সাথে ম্যাচ করবে, তারপরে এইটা এইভাবে ম্যাচ করবে, এইগুলোর থেকে এদিকে ম্যাচ করবে। আচ্ছা, এদিকেও তো ছিল, আমি তো আসলে সুবিধার্থে আঁকি নাই, সো এইগুলো এইভাবে এভাবে যাবে। এর মানে কি বোঝা যাচ্ছে? যেটা বোঝা যাচ্ছে, এবং এটার ডিরেকশন কোন দিকে, এটার ডিরেকশন তো দেখতেই পাচ্ছ, এদের ডিরেকশন হবে এদিকে, এদের ডিরেকশন হবে এই দিকে। এর মানে দেখো তো, তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বলরেখাগুলা ধনাত্মক আধান থেকে আরম্ভ করে ঋণাত্মক আধানের দিকে যায়, ঠিক আছে? ধনাত্মক আধান থেকে আরম্ভ করে ঋণাত্মক আধানের দিকে যায়, এটা হচ্ছে তড়িৎ বলরেখার ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা চুম্বকের জন্য একটা চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখা বা একটা চৌম্বক ক্ষেত্রকে চৌম্বক বলরেখা দ্বারা চিত্রায়িত করতে পারি। এটা আমাদের তড়িৎ ক্ষেত্র থাক, ঠিক আছে? এটা আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য থাক। তাহলে এখন আমরা চৌম্বক ক্ষেত্রের জন্য করি। এবং আরো একটা কথা, যে এই যে আধানের দিকটা হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে, তুমি এটাকে এভাবেও বলতে পারো যে একটা তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান স্থাপন করলে ওই ধনাত্মক আধানটা যেই দিকে বল লাভ করে তড়িৎ ক্ষেত্রের রেখাগুলো ওই দিকমুখী হবে। এবং এখন তুমি যদি একটা ধনাত্মক, স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি যদি এখন এখানে একটা ধনাত্মক আধান স্থাপন করো, মনে করো যে এটা একটা চার্জ নিলাম, এটা একটা পজিটিভ চার্জ, ঠিক আছে? এটা একটা পজিটিভ কিউ চার্জ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। সো এই পজিটিভ কিউ চার্জটাকে তুমি যদি এখন এখানে রাখো, এটা কোন দিকে বল অনুভব করবে? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। সো একইভাবে আমরা চুম্বক ক্ষেত্রের অবতারণা করতে পারি। তো চুম্বক ক্ষেত্রের অবতারণা করলে কিরকম হয়? চুম্বক ক্ষেত্রে বলরেখা হচ্ছে যে এরকম হবে, এই মনে করো দিলাম, এইটা মনে করো যে কোনো একটা চুম্বক ছিল, ওই চুম্বকের নর্থ পোল হচ্ছে এইটা, আর ঠিক ওই চুম্বকের সাউথ পোল হচ্ছে এইটা। তাহলে এইখানের ডিরেকশনটা কোন দিকে হবে? চুম্বকের ক্ষেত্রে ডিরেকশন সব সময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হয়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হবে, এই যে এরকম হবে। একদম সোজাসুজি হবে, সোজাসুজি এখানে হয়েছে কিনা জানি না, বাট একদম সোজাসুজি হবে, ঠিক আছে? নর্থ পোল থেকে অলওয়েজ সাউথ পোলের দিকে হবে। এবং এইটাকে এইখানে যেরকম বলছিলাম, এখানে যেরকম একটা বিন্দু চার্জ, একটা পরক চার্জ নিয়ে আসছিলাম, এইখানে তাহলে কি আনবো? এখানে চার্জ আনলে হবে? একটা চার্জ আনলে কিন্তু এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে কোনো চৌম্বক ক্ষেত্রে যদি, মানে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি অন্য আরেকটা চৌম্বকের, প্রাকৃতিকভাবে অনেক চৌম্বক পাওয়া যায়, এরকম কোনো চৌম্বকের উত্তর মেরু যদি স্থাপন করো, তবে ওই মেরুটা যেই দিকে বল লাভ করবে, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, এইটা একটা চৌম্বকের নর্থ পোল আর এটা আরেকটা চৌম্বকের সাউথ পোল, ঠিক আছে? সো এখন এদের দুজনকে যখন মাঝামাঝি রাখবে, স্বাভাবিকভাবে এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলে তুমি যদি এখানে আরেকটা নর্থ পোলকে নিয়ে আসো, ধরো আমি এখানে আরেকটা চৌম্বক আমার কাছে ছিল আগের থেকেই, এইটা চৌম্বকের নর্থ পোল ছিল, সাউথ পোল ছিল। সো নর্থ পোলটাকে তুমি যদি আনো, এই নর্থ পোলটা ওইটাকে কি করবে? বিকর্ষণ করবে, আর এই সাউথ পোলটাই নর্থ পোলটাকে কি করবে? আকর্ষণ করবে। তো স্বাভাবিকভাবে আমার এই যে নর্থ পোলটা ছিল, এটা কোন দিক থেকে কোন দিকে বল লাভ করবে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এবং এই দিকটাই হচ্ছে চৌম্বক বলরেখার দিক, এটাকে বলতেছি চৌম্বক আবেশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই বলরেখা সম্পর্কে জ্ঞান হয়ে গেল, এবং এই বলরেখার সংখ্যা যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রের মান তত বেশি হবে, বা চৌম্বক ক্ষেত্রের ইন্টেন্সিটি, তীব্রতা তত বেশি হবে। আচ্ছা, চৌম্বক বলরেখা যদি যায়, এবার আসো আমরা চৌম্বক ফ্লাক্স নিয়ে একটু আলোচনা করি। এটাও একদম তড়িৎ ফ্লাস্কেরই মতো, ঠিক আছে? এটাও তড়িৎ ফ্লাস্কের মতো।
এই মনে করো আরেকটা চুম্বক আঁকলাম আগের বারের মতোই, সেম টু সেম। আগের বারের মতো একটা চুম্বক আঁকলাম, তো এটার আমি আবার আগের মতো নর্থ পোল দিই, এটার আগের মতো আবার সাউথ পোল দিই। সো নর্থ পোল আর সাউথ পোল যদি দেই তাহলে আমার কথা হচ্ছে ক্ষেত্র রেখাগুলা কোন দিক থেকে কোন দিকে যাবে, এই দিক থেকে এদিকে যাবে। আর একটু সংখ্যা বাড়াই দিই। আচ্ছা, এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এখন হচ্ছে চৌম্বক ফ্লাক্সটা নিয়ে আলোচনা করব। সো চৌম্বক ফ্লাক্সটা আসলে কি? চৌম্বক ফ্লাক্সটা হচ্ছে যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি কাল্পনিকভাবে বা বাস্তবভাবে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে একটা তল কল্পনা করো অথবা একটা তল রাখো, তাহলে ওই তলের মধ্য দিয়ে যতগুলা চৌম্বক বলরেখা যাবে তার সংখ্যাটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স। আমি আবার একবার বলি, ব্যাপারটা হচ্ছে যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি একটা তল রাখো কিংবা একটা তল কল্পনা করো সমান্তরাল মানে সমান একটা তল, তাহলে ওই তলের মধ্য দিয়ে যতগুলা চৌম্বক বলরেখা অতিক্রম করবে তার সংখ্যাটাই হচ্ছে আমার চৌম্বক ফ্লাক্স। এর মানে এখন আমি একটা কাজ করি, তাহলে এখানে একটা প্লেট নিয়ে আসি, যে কোনো একটা তল নিয়ে আসি, ঠিক আছে? সো মনে করো তল হিসাবে কিরকম আনা যায়, যে এরকম একটা তল আনলাম, এই মনে করো যে একটা তল, এই তলটা রাখছি। তো এখন দেখো তো এই তলের মধ্যে কতগুলা আমার রেখা অতিক্রম করছে, আমি একটু কাউন্ট করি। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো 7টা রেখা অতিক্রম করছে। সো এইখানে আমার চৌম্বক ফ্লাক্স হচ্ছে 7। আচ্ছা, তো চৌম্বক ফ্লাক্সকে এখন প্রকাশ করে কি দ্বারা? চৌম্বক ফ্লাক্সকে প্রকাশ করে হচ্ছে ফাই দ্বারা, এবং তড়িৎ ফ্লাক্সকেও কিন্তু প্রকাশ করা হয় ফাই দ্বারা। সো দুইটা যদি তোমার কাছে সেম মনে হয়, তুমি যেটা করতে পারো, তড়িৎ ক্ষেত্রের জন্য ফাই ই লিখতে পারো আর চৌম্বক ক্ষেত্রের জন্য ফাই বি অর ফাই এম লিখতে পারো অ্যাজ ম্যাগনেটিক হিসাবে, ঠিক আছে? মানে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে তুমি এম চাইলে লিখতে পারো বা বি লিখতে পারো, সামহাউ ডিনোট করতে পারো, সমস্যা নাই। এবং এটাকে প্রকাশ করতেছি তাহলে ফাই দ্বারা। এটার এককটা কি হবে? এটার এককটা হবে হচ্ছে ওয়েবার, ডাব্লিউবি, ওয়েবার, ঠিক আছে? এটার এককটা হবে হচ্ছে ওয়েবার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, তাহলে এখন আমরা আসি, একটা প্রশ্ন থাকে যে আমি যে তলটা আঁকলাম তলের ক্ষেত্রফলটা কত হবে? এই যে তলটা আঁকছি এই তলের ক্ষেত্রফলটা কত হবে? সো এই তলের ক্ষেত্রফলের কোনো নির্দিষ্ট সীমারেখা নাই যে এতটুকু ক্ষেত্রফল হইতে হবে। ওই কি বলবো, এই যে আমার যে একটা তড়িৎ ক্ষেত্র বলতেছি, চৌম্বক ক্ষেত্র ছিল, চৌম্বক ক্ষেত্রে তুমি যে কোনো তল রাখতে পারো, তলটা জাস্ট তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করতে হবে, ঠিক আছে? লম্বভাবে স্থাপন করতে হবে, অথবা বইয়ে অনেক সময় দেখবা, বইয়ে না আমরা একটু পরে সূত্রেই দেখবো যে আমি cos থিটার অবতারণা করবো। সো cos থিটা যখন আসবে তখন তোমার মাথাটা একটু খারাপ হবে। সো এইটার জন্য আমি পরবর্তীতে আলোচনা করতেছি ঘটনাটা কি। কিন্তু দেখো রেখাগুলো এদিকে যাচ্ছে আর প্লেটটা কি এভাবে রাখা, অর্থাৎ আমার রেখাগুলো হচ্ছে এইভাবে যাচ্ছে। চিন্তা করো যে এইভাবে একটা একটা ঢুকতেছে, আর আমার এই যে প্লেটটা আছে, প্লেটটা কিন্তু আমার রেখাগুলোর সাথে লম্বভাবে অবস্থান করতেছে, ঠিক আছে? তো এইটা একটা কথা। তাহলে এখন আমার তাহলে এই যে চৌম্বক ফ্লাক্সটা তাহলে কিসের উপরে ডিপেন্ড করতেছে? তাহলে এই চৌম্বক ফ্লাক্সটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? প্রথম কথা, তুমি চিন্তা করো তোমার এই ক্ষেত্রটা যত বড় হবে তার ফ্লাক্সের সংখ্যাও কিন্তু তত বেশি হবে। আমি কি বলছি, যে ফ্লাক্সটা হবে কি, যে ওই তলের মধ্য দিয়ে যতগুলো রেখা অতিক্রম করতেছে। এখন আমি যদি একটা কাজ করতাম, আমি যদি মনে করো একটা কাজ করতাম, এটাকে ছোট করে দিকে রাখি, এই দেখো এখন এরকম যদি ঘটনা হইতো, এখানে কিছু সংখ্যা কমাই দিই, হ্যাঁ এখানে মনে করো কিছু সংখ্যা কমাই দিই, এইখানে মনে করো এই যে আমার একটা তড়িৎ কি বলবো, এইটা মনে করো একটা চৌম্বক ক্ষেত্র, এইটা মনে করো একটা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের নাম দিলাম হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড 1, আর এটার নাম দিলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড 2। এখন একটু চিন্তা করো তো, এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড, উভয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই যে প্লেটটা ছিল, এই প্লেটের ক্ষেত্রফলটা কিন্তু সেম, কিন্তু পার্থক্য কি, এটাতে
বলরেখার সংখ্যা বেশি, দ্যাটস ওয়াই এটার ফাই এর মান বা এটার চুম্বক ফ্লাক্স যেটা হবে, ঠিক আছে, এটার ফ্লাক্স যেটা হবে, এটার ফ্লাস্কের মান হয়েছে 7। আর অপোজিট দিকে এইটা যেটা ছিল এটার ফ্লাস্কের সংখ্যা কত, 1 2 3 4, এটার ফ্লাস্কের মান হচ্ছে 4। তাহলে কিসের উপরে ডিপেন্ড করতেছে, এই বলরেখাগুলোর উপরে। বলরেখাগুলো কি নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ইন্টেন্সিটি, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যেটা ছিল ওইটা নির্দেশ করে। এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি। সো আমার এইটাকে আসলে সমানুপাতিক হারেই লিখি। তাহলে আমার চৌম্বক ফ্লাক্স ফাই কার সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বেশি হবে, চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক না, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বেশি হবে চৌম্বক ফ্লাস্কের মান তত বেশি হবে। এই যে দেখো এটার থেকে এটার তীব্রতা কম, এজন্য এটার ফ্লাস্কের মানও কম। এটার থেকে এটাতে তীব্রতা বেশি, এজন্য এটার ফ্লাস্কের মানও বেশি। তীব্রতা কম বেশি বুঝছি কিভাবে, রেখা দ্বারা, চৌম্বক বলরেখা দ্বারা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, গেল 1। 2 নাম্বার, এখন মনে করো যে এখন এটা আমরা বাদ দিই, এখন আমরা এইটা একটু বাদ দিই। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার কেসে কি করতেছি। 2 নাম্বার কেসে করব কি, এই না, এখানে ক্ষেত্রফলটা কমাই দিলাম। এটারও চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত ছিল এটারও চৌম্বক ক্ষেত্রের তীব্রতা ততই রাখছে। এখানেও কিন্তু যে দেখো কয়টা দাগ দেওয়া, 1 2 3 4 5 6 7টা, এখানেও কিন্তু 7টাই দেওয়া আছে। কিন্তু এটার প্লেটটা মানে এটার যেই তলটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি, এই তলের ক্ষেত্রফলটা অনেক বিশাল, কিন্তু এটার ক্ষেত্রফলটা কম হতে ঘটনা কি হয়েছে, এটার মধ্যে দিয়ে অতিক্রমকারী বলরেখার সংখ্যা কম হয়েছে। কয়টা হয়েছে, 1টা 2টা 3টার, বাদ বাকিগুলা কিন্তু বাহিরে। এর মানে এইটার যে ঘটনাটা ঘটছে, এটার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এটার নাম 3 দেই, ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড 3। সো 3তে কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড 3তে আমার বলরেখার সংখ্যা দাঁড়াইছে 3-এ, আমার বলরেখার সংখ্যা দাঁড়াইছে 3-এর, মানে এটার চৌম্বক ফ্লাক্স কত, চৌম্বক ফ্লাক্স হচ্ছে 3। তাহলে এটার 7, এটার 3, কার উপরে ডিপেন্ড করতেছে, একই চৌম্বক ক্ষেত্র কিন্তু দুইটার তল আলাদা বা তলের ক্ষেত্রফল আলাদা আলাদা। তাহলে এটা কার সমানুপাতিক হচ্ছে, তাহলে এখন আমরা আরেকটা জিনিস জানলাম, আমাদের চৌম্বক ফ্লাক্সটা হচ্ছে তলের ক্ষেত্রফলের সমানুপাতিক। দুইটা জিনিস হইলো। তাহলে আমার চৌম্বক ফ্লাক্সটা হচ্ছে যেই চৌম্বক ক্ষেত্র ছিল, ক্ষেত্র ইন্টেন্সিটি বা তীব্রতার উপরে ডিপেন্ড করতেছে, এটা সমানুপাতিক, আর এক হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক। আচ্ছা, এখন আসো, এখন হচ্ছে 3 নাম্বার আরেকটা কেসে যাই, এটাই সেম রাখি, এই জিনিসটাই আমার সেম থাক। এখন আমরা যেই কাজটা করব, এখন আমরা এখন দেখো ক্ষেত্রফল এরকমই রাখি, হ্যাঁ, যদিও একদম হুবহু সেম তো হবে না, কিন্তু ধরে নিলাম ক্ষেত্রফল এইটাই থাকবে, শুধুমাত্র ক্ষেত্রফলটা একটু বাঁকা করে দিতে হবে। মনে করি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা সেম, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা সেম, মনে করো এই হচ্ছে অবস্থা, মানে এইখানে এইভাবে ছিল, এইখানে একটু অ্যাঙ্গেলে রাখা হয়েছে, মানে যদিও এখনো আকার আসলে বোঝা যাচ্ছে না যে অ্যাঙ্গেলে যে রাখা হয়েছে, মনে করো এইখানে এই অবস্থায় ছিল, এইখানে একটু অ্যাঙ্গেলে তুমি শোয়াই দিছো। এখন ঘটনা কি হবে, তোমার এই জায়গার তড়িৎ মানে সরি চৌম্বক ক্ষেত্রের মান যত ছিল বি, এখানেও চৌম্বক ক্ষেত্রের মান আছে আমার বি, এখানেও আমার যে তলের ক্ষেত্রফল ছিল এ, এখানেও তলের ক্ষেত্রফল হয়েছে এ, কিন্তু এইখানে আমার এই তলটা, ঠিক আছে, এই তলটা হচ্ছে রেখাগুলোর সাথে লম্বভাবে ছিল, রেখাগুলোর সাথে লম্বভাবে ছিল। এখন প্রশ্ন হচ্ছে একটা তল আমি তোমাদেরকে এখানে একটু এক্সট্রা ইনফরমেশন দিব, তল স্কেলার রাশি না ভেক্টর রাশি, এটা প্রথম প্রশ্ন। স্বাভাবিকভাবে তল হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু ক্ষেত্র বিশেষ তড়িৎ ক্ষেত্রের জন্য, চৌম্বক ক্ষেত্রের জন্য আমরা এটাকে ভেক্টরে নেই, এবং ভেক্টর যখন নেই অবশ্যই এটার একটা দিকের প্রয়োজন পড়ে। তখন একটা ক্ষেত্রের দিক কোন দিকে হয়,
মানে একটা যখন প্লেট বা একটা তল নিব, এই তলের ক্ষেত্র কোন দিকে হবে? ক্ষেত্রটা হবে ওইটা যেই তল অবস্থান করতেছে তার লম্ব দিকে। যদি বলি আমার এই বোর্ডের দিক কোন দিকে, আমার এই বোর্ডের দিক হচ্ছে বোর্ডের ভিতর থেকে তোমাদের দিকে হবে। বা মনে করি আমার এই হাতটা যদি এই অবস্থায় থাকে, এই হাতের দিক কোন দিকে? এই হাতের দিক হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে? এই হাতের দিক হচ্ছে এই যে এইভাবে এই দিক বরাবর। তাহলে এই যে আমার তলটা ছিল, এই তলের দিকটা কোন দিকে? তল কিন্তু রেখার সাথে লম্বভাবে আছে, কিন্তু তলের দিক কোন দিকে? তলের দিকটা হচ্ছে রেখার সাথে সমান্তরালে অবস্থান করতেছে। তলের দিকটা রেখার সাথে সমান্তরালে অবস্থান করতেছে। এর মানে কি? এর মানে যেটা দাঁড়াচ্ছে যে এইখানে যে তলের দিক, এখানে যে তলের দিকটা হচ্ছে এই দিকে, ঠিক আছে? তাহলে দেখো তো, যেই রেখাটা আমি যেই প্লেটটা বা যেই তলটা আমি দিছি, এই তলের দিক কোন দিকে? তলের দিকটা হচ্ছে রেখার সাথে সমান্তরাল। অন্তর্বর্তী কোণ কত? অন্তর্বর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। আর এইখানে করছি কি, যে এই যে তলটা ছিল, এইখানে কিন্তু এই তলটাকে একটু ঘুরাই দিছি না, একটু হেলাই দিছি কিন্তু, মানে এইখানে তলটা ছিল হচ্ছে আমার এইভাবে, এইখানে নেওয়ার পর করছি কি, তলটাকে এইভাবে হেলাই দিছি। তাহলে তলটাকে যদি হেলাই দেওয়া থাকে, তাহলে তলের দিক এখন কোন দিকে? নিচের দিকে। সো তলের দিক যদি নিচের দিকে যদি হয়, তাহলে তলের দিকটা হয়ে গেছে এখন এই দিকে। তাহলে এখন দেখো, আগে তলের দিক ছিল এই দিক বরাবর, আর এখন হয়ে গেছে কি কিছুটা নিচে। তাহলে কত কোণে অ্যাঙ্গেল হয়েছে? এই যে থিটা কোণে। মানে এখন আর আগের মতো 0 ডিগ্রিতে নাই। কার সাথে? চৌম্বক বলরেখাগুলোর সাথে তলের যে দিক, তলের দিক এখন আর 0 ডিগ্রিতে নাই, সে কিছুটা থিটা কোণে কি হয়েছে? তার সরণ ঘটছে, তার কৌণিক সরণ থিটা হয়েছে। সো আগে ছিল 0 ডিগ্রি, এখন হয়েছে থিটা। সো এই কারণে কিছুটা মান কমছে। সো এই জন্য আমার এই ফাইটা হচ্ছে cos থিটার সমানুপাতিক। cos থিটার সমানুপাতিক। দেখবা 0 হইলে সর্বোচ্চ হয়, কোনটা হইলে সর্বোচ্চ হবে? cos 0 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ। আর এটা যখন এরকম বাঁকতে একদম যখন 90 ডিগ্রি হবে, দেখবা এটা 90 ডিগ্রি হওয়ার অর্থ কি? এই তলটা এরকম ছিল প্রথমে, আস্তে আস্তে এরকম 90 ডিগ্রি হওয়ার অর্থ কি? তলের দিক 90 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে তল নিজে রেখার সাথে সমান্তরাল অবস্থান করবে। তো তল যদি সমান্তরাল অবস্থান করে, তার ভিতর দিকে আর কোনো রেখা পাস করবে? কোনো রেখা পাস করবে না। অর্থাৎ তোমার থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তখন তোমার ফ্লাস্কের মান হয়ে যাবে 0। এবং এটা কোন ক্ষেত্রে সম্ভব? এটা যদি কসের অনুপাত হয় বা কোসাইনের অনুপাত যদি হয়, তখন একমাত্র সম্ভব। তার কারণ হচ্ছে cos 90 ডিগ্রির মান আমার 0। এর মানে বোঝা যাচ্ছে আমার এই ফাই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। এই তিনটা জিনিস কি? একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে? একটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের মান। এই যে চৌম্বক ক্ষেত্রের মান বেশি, এজন্য ফাইয়ের মান বেশি। চৌম্বক ক্ষেত্রের মান কম, এজন্য ফাইয়ের মান কম। 2 নাম্বার আসো কিসের উপরে ডিপেন্ড করতেছে? ক্ষেত্রফলের উপরে। ক্ষেত্রফল বেশি, চৌম্বক আমার ওয়েবার বা আমার ফ্লাস্কের মান বেশি। এখানে ক্ষেত্রফল কম, ফ্লাস্কের মান কম। 3 নাম্বারে আসো কিসের উপরে ডিপেন্ড করতেছে? 3 নাম্বারে ডিপেন্ড করতেছে হচ্ছে তলের দিকের উপরে। তলটা কি আমার সমান্তরালে, অর্থাৎ চৌম্বক বলরেখাগুলোর সাথে কি তলের দিক সমান্তরালে আছে না নাই, বা অভিলম্ব বরাবর আছে না নাই, এটার উপরে। তাইলে আরেকটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? তলের দিকের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তাহলে আমরা আলটিমেট যে সূত্রটাতে বা আলটিমেট যে সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো, তাহলে আমার ফাই ইজ ইকুয়াল টু হবে a b cos থিটা। বা এটাকে তুমি যদি ভেক্টর আকারে প্রকাশ করো, ফাই ইজ ইকুয়াল টু a ডট b, অবশ্যই প্রত্যেকটার উপরে ভেক্টর সাইন দিতে হবে। শেষ। এটা হচ্ছে আমার আলটিমেট সিদ্ধান্ত। শেষ। এই গেল আমার চৌম্বক ফ্লাক্স নিয়ে কথাবার্তা। এবার আসো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব জিনিসটা কি। এতক্ষণ বললাম চৌম্বক ফ্লাক্স নিয়ে কথাবার্তা, এখন আসবো চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা কি। তাহলে এখন চৌম্বক ফ্লাক্স ঘনত্ব যেহেতু আমরা পড়বো, চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা এক্সাক্ট চৌম্বক ফ্লাক্সেরই মতো, শুধু হবে কি এখানে যে এটার সময় আমি বলছিলাম যে ক্ষেত্রফলটা ডিফাইন্ড না, মানে তুমি যে কোনো আকারের ক্ষেত্রফল নিতে পারবা, তোমার ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করবে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের মান। আর একক ঘনত্ব যখন বলবো, তখন ওই যে ক্ষেত্রফলটা আনডিফাইন্ড একটা ক্ষেত্রফল ছিল, মানে এটা তোমার ধরো 5 মিটার স্কোয়ার হইতে পারতো, 10 মিটার স্কোয়ার হইতে পারতো, ওইটা এক্স্যাক্টলি কত হইতে হবে? এক্স্যাক্টলি 1 মিটার স্কোয়ার অথবা মনে করো 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে করো 1 একক হইতে হবে। মোট কথা হচ্ছে ক্ষেত্রফলটা 1 একক হইতে হবে। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের বেলায় কি হবে? চৌম্বক ফ্লাক্স ঘনত্বের বেলায় হচ্ছে যে মনে করো কোনো একটা চৌম্বক ক্ষেত্র ছিল, চৌম্বক ক্ষেত্র মনে করো ফাই ছিল, ঠিক আছে? চৌম্বক ফ্লাক্স ছিল ফাই, ক্ষেত্র বলতেছি সরি, চৌম্বক ফ্লাক্স ছিল ফাই। সো একক ক্ষেত্রের জন্য কি হবে? একক ক্ষেত্রের জন্য তুমি অবভিয়াসলি ক্ষেত্রফল দ্বারা ভাগ করবা। তো
তো ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করো তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো তো, ব্যাপারটা দাঁড়াচ্ছে ফাই সমান আমরা কি লিখতে পারি, এখানে একটু দেখো ফাই সমান AB cos θ লিখছিলাম, রাইট? সো AB cos θ যদি আমি লিখি তাহলে এখানে আমি লিখতে পারি যে AB cos θ ডিভাইডেড বাই A। তাহলে আমার এখানে A আর A তুমি যদি ইলিমিনেট করো তাহলে আলটিমেটলি থাকতেছে কি, আলটিমেটলি থাকতেছে হচ্ছে B cos θ, B cos θ। কিন্তু চৌম্বক ফ্লাস্কের যে ঘনত্বটা আছে, চৌম্বক ফ্লাস্কের ঘনত্বটাতে একটা জিনিস, আরো একটা জিনিস এখানে ম্যান্ডেটরি। এটা কি, যে চৌম্বক ফ্লাস্কের ঘনত্বের যখন সংজ্ঞাটা যখন দেয় তখন বলা হয় কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে স্থাপনকারী অথবা কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে প্রথমটা বুঝাচ্ছি চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয়টা বুঝাচ্ছি যে প্লেটটা তুমি বসাবা, যে তলটা তুমি বসাবা, ঠিক আছে? সো দ্বিতীয়টাকে আমি তল হিসাবে জাস্ট বলবো বা উপস্থাপন করবো। তাহলে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে তলের অভিলম্বভাবে, একক তলের অভিলম্বভাবে গমনকারী চৌম্বক ফ্লাস্কের সংখ্যাকে চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব বলে। আমি আবার বলতেছি, কোনো একটা চৌম্বক ফ্লাস্ক, ঠিক আছে, সরি, কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে, কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক ক্ষেত্রের অভিলম্বভাবে স্থাপনকারী একক তলের মধ্য দিয়ে যতগুলা চৌম্বক বলরেখা যাবে তার সংখ্যাকে বলতেছি চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব। তাহলে এখানে কি হয়েছে, এইখানে যে ঘটনাটা আসলে ঘটছে, এইখানে যে ঘটনাটা আসলে ঘটছে, কি ঘটনাটা ঘটছে একটু দেখো। ঠিক আছে, এটা মনে করো একটা চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমার নর্থ পোল, আগের মতো এটা হচ্ছে আমার সাউথ পোল, ঠিক আছে, নর্থ পোল দিলাম, সাউথ পোল দিলাম। আচ্ছা, আর কি দেই আমরা, হচ্ছে ডিরেকশন দিই, এটা হচ্ছে আমরা ডিরেকশন দিই, মনে করো এদিক থেকে এদিকে গেছে, এগুলা হচ্ছে চৌম্বক বলরেখা। সো চৌম্বক বলরেখার সংখ্যা যাই হোক, চৌম্বক ক্ষেত্রের মান যাই হোক, মনে করো এই চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্র তীব্রতা, ঠিক আছে, এটার মান হচ্ছে B, তারপরে হচ্ছে বা চৌম্বক ক্ষেত্র তীব্রতা বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে B, তারপরে হচ্ছে ফ্লাস্কের সংখ্যা, ফ্লাস্কের সংখ্যা একটা যে কোনো হইতে পারে, এখানে যদি 4টা আছে 4টা তুমি ধরতে পারো। তাহলে একটা প্লেট যখন নিবা, ওই প্লেটের ক্ষেত্রফল মনে করো 1 একক, ঠিক আছে, এখানে A = 1 একক হইতে হবে, এটা একদম ডিফাইন করা থাকবে। আরেকটা জিনিস হইতে হবে কি, ওই প্লেটটাকে এই তলের সাথে, মানে রেখাগুলোর সাথে লম্বভাবে অথবা ওই তলটা যে দিকটা আছে, দিকটা হচ্ছে আমার এই রেখাগুলোর সাথে সমান্তরাল হইতে হবে। হ্যাঁ, মানে এটা একদম ফিক্সড করা। আগেরবার কি ছিল, আগেরবার কিন্তু ডিপেন্ড করতেছিল যে আমি প্লেটটা কিভাবে রাখতেছি, আমি কি প্লেটটা এইভাবে রাখতেছি না এইভাবে রাখতেছি না একদম কাট করে শোয়া রাখতেছি না কিভাবে রাখতেছি, ওইটার উপরে ডিপেন্ড করতেছিল। কিন্তু এখন হচ্ছে আমাকে ফিক্সড করে বলছে যে আমাকে যে কোনো একটা মানের চৌম্বক ক্ষেত্র নিতে হবে, চৌম্বক ক্ষেত্র নেওয়ার পর যে তলটা নিব, তলের ক্ষেত্রফলটা 1 একক হইতে হবে এবং ওই তলটাকে অবশ্যই θ = 0 ডিগ্রি হইতে হবে। যদি হয় তখন ওই একক তলের ভিতর দিয়ে যতগুলা সংখ্যা, যতগুলা চৌম্বক বলরেখা পাস করবে বা অতিক্রম করবে তার সংখ্যাই হবে আমার চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব। তাহলে এই জায়গায় আরো একটা জিনিস আসে, তাহলে B cos 0 ডিগ্রি, যেহেতু আমাকে একদম অভিলম্বভাবে গমনকারী বলছে, সমান সমান B আসবে। এর মানে আমরা কি দেখতেছি, যে চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব আর হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, দুইটা আসলে চৌম্বক ক্ষেত্র তীব্রতা একই জিনিস। চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব আর চৌম্বক ক্ষেত্র তীব্রতা একই জিনিস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই আমাদের চৌম্বক রেখা, চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব শেষ। এখন আসি, এটা শেষ। তো এটা ছিল আমাদের একটা বেসিক কনসেপ্টের জন্য লাগে, আর এটার ভেক্টর রূপ তো তোমরা দেখছোই, সো ভেক্টর জন্য এটা আমার লাগবে না। এখন আসি আমি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। এটা কোন টপিকসটা, এটা ছিল যে একটা গতিশীল আধান কোন চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গমনকারী গতিশীল আধানের উপর চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে। আচ্ছা, এখন একটু চিন্তা করো তো, ওয়েরস্টেডের যে আমরা পরীক্ষাটা যেটা শিখছিলাম, পরীক্ষাটাতে কি হয়েছিল? ওই পরীক্ষাটা আমি বলছিলাম না যে যখন একটা তারের মধ্য দিয়ে বা একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে তখন তার চারপাশে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রটা আসলে কেন সৃষ্টি হয়, কারণ যখন একটা তার যখন থাকে, মনে করো এটা একটা তার, মনে করি এই যে এটা একটা তার, এটা একটা পরিবাহী তার। সো এই পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে, প্রবাহ কোন দিকে যাইতে পারে, ফর এক্সাম্পল ধরি প্রবাহটা এদিকে যাচ্ছে। তো প্রবাহ এদিকে যাওয়ার অর্থটা কি? তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে
আধানের প্রবাহ হচ্ছে, তাই তো? আধান প্রবাহ না হলে কি তড়িৎ প্রবাহ হবে? সো আধানের প্রবাহ হচ্ছে, আধানের প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের দিক কোনটা বলছি আমি? তড়িৎ প্রবাহ আই এর দিক ধরলাম, এদিকে যাচ্ছে। সো তাহলে আধান কোন দিকে যাচ্ছে, তাই না? এখন প্রশ্ন আসে আধান কোন দিকে যাচ্ছে, আমাকে এক্সাক্ট ডিফাইন করে বলতে হবে আমি কি পজিটিভ আধান বলতেছি না নেগেটিভ আধান বলতেছি। যখন আমরা হলো প্রভাব ইফেক্ট পড়ব বা আদার্স আরো এই এখনই লাগবে, আমি যখন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতেছি না, মান নির্ণয়ের ক্ষেত্রেই দেখবো এটা আমার লাগবে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে তোমার জানতে হবে, এই জিনিসটা হচ্ছে প্রবাহ যেদিকে যায়, হ্যাঁ, আধানও সেদিকে যায়, কিন্তু কোন আধান? ধনাত্মক আধান। সো এদিকে যেমন আই যাচ্ছে, একইভাবে ধনাত্মক আধানের ডিরেকশনটাও হচ্ছে এই দিকে। তাহলে ঋণাত্মক আধানের ডিরেকশন কোন দিকে হবে? উল্টা দিকে। ঋণাত্মক আধানের ডিরেকশনটা হবে উল্টা দিকে। এটা কার ডিরেকশন? এর একটা ডিফারেন্ট কালার দিই। এটা কার ডিরেকশন? এটা হচ্ছে আমার ঋণাত্মক আধানের ডিরেকশন। এটা হচ্ছে আমার ঋণাত্মক আধানের ডিরেকশন। এবার আমি ব্যাপারটা ক্লিয়ার করি। আমরা জানি কি? আমরা জানি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে? তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। এখন মনে করো যে এইখানে অনেকগুলো ইলেকট্রন ছিল, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। আচ্ছা বলো তো, ইলেকট্রনের প্রবাহ আর তড়িৎ প্রবাহ কি সেম জিনিস হইলো? কথাটাকে আসলেই এক্সাক্ট খাটে? আসলে না। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আধানের প্রবাহ, কিন্তু আধান তো নিজে নিজে এক্সিস্ট করে না, আধানকে মানে ধারণ করে কে বা আধান বাহকটাকে? আধান বাহকটা হচ্ছে ইলেকট্রন। এজন্য আমরা সরাসরি বলি তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। এখন ইলেকট্রন যদি এই দিকে যায়, তড়িৎ প্রবাহটা এই দিকে হবে। দেখো, যখন একটা সার্কিট যখন আমরা আঁকি, এই মনে করো একটা সার্কিট, ঠিক আছে? এই মনে করো একটা সার্কিট, এখানে একটা চাবি দেওয়া, এটা হচ্ছে একটা কোষ ধরলাম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো তোমাকে যখন এরকম যখন দেওয়া হবে একটা সার্কিট, তুমি কি বলবা? তুমি বলবা এটা ধনাত্মক পোল থেকে আমার প্রবাহ এই দিকে যাচ্ছে, তারপরে এই দিকে গেল, তারপর এই দিকে গেল এবং শেষে এই দিকে আসলো, মানে প্রবাহের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক এদিকে না, কিন্তু তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে। তাহলে ধনাত্মক পোলে কি ইলেকট্রন ছিল? না, ইলেকট্রন ঋণাত্মক পোল থেকে স্টার্ট করে উল্টা দিকে যাচ্ছে, মানে প্রবাহ এদিক বরাবর যাচ্ছে, কিন্তু তোমার ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো উল্টা দিকে মুভ করতেছে, ইলেকট্রনগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করতেছে যখন আমার প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, অর্থাৎ প্রবাহের দিক আর ইলেকট্রনের দিক একটা একটার বিপরীত। সো ইলেকট্রন যখন এই দিকে যাবে, ইলেকট্রনগুলো যদি এই দিকে মুভ করে, তাহলে আমার প্রবাহটা এদিকে হবে। সো ইলেকট্রন এদিকে মুভ করবে মানে কি? তাহলে এদিকে ঋণাত্মক আধান যাচ্ছে, আর তাহলে আমার প্রবাহ এদিকে যাচ্ছে মানে ধনাত্মক আধান এদিকে যাচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা অনেক সময় মাথায় না থাকার কারণে আমাদের হিসাব নিকাশে গোলমেল হয়। এবং তোমাকে যখনই বলবে আধানের ডিরেক্ট সাথে, মানে এই যে আমরা পড়লাম না, কি পড়লাম আমরা? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম পড়ছি, তারপরে আমরা ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নীতি পড়ছি। সবসময় আমরা কার সাথে ধরছি? হিসাব নিকাশটা আমরা কিন্তু আই এর সাথে করছি, মনে আছে? যে ডান হাতে যখন ধরছিলাম তখন আমরা দেখছিলাম যে আই এর ডিরেকশন দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্রের দিকটা ডিফাইন করছিলাম। সো চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এরকম করে যদি ধরতাম ডান হাতের জন্য, তো তাহলে দেখো এইভাবে হচ্ছিল। তো এটা কার জন্য করছি? তড়িৎ প্রবাহের দিক। তো তড়িৎ প্রবাহের দিক আর কার দিক সেম? পজিটিভ আধানের দিক সেম। তাহলে ঠিক উল্টাটা কার সাথে হয়? নেগেটিভ আধানের সাথে হয়। যখন নেগেটিভ আধান দ্বারা হিসাব করবা তখন বাম হাত ইউজ করবা, ঠিক আছে? নেগেটিভের জন্য বাম হাত ইউজ করবা, এটা হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক আলোচনা, এটা হচ্ছে বেসিক আলোচনা। এটা আসলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সময় কাজে লাগে না, আবার একবারে যে লাগে না তাও না, মানে জানা না থাকলে জাস্ট জানাই দিলাম এতটুকু। এই যে একটা কথা বারবার বলছি, এটাই কিন্তু পরবর্তীতে দেখবা কাজে লাগবে, ঠিক আছে? এটাই পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এখন আসো চৌম্বক ক্ষেত্রের মান কখন মান নির্ণয় করব? যখন একটা আধান থাকবে। আচ্ছা, এখন চলো তাহলে আমরা একটা চৌম্বক ক্ষেত্র আঁকি আগে। আচ্ছা, অনেক বিশাল একটা চৌম্বক ক্ষেত্র আঁকলাম। এখন মনে করো এই চৌম্বক ক্ষেত্রটার মধ্য দিয়ে একটা ইলেকট্রন পাস হচ্ছে, হ্যাঁ, একটা ইলেকট্রন পাস হচ্ছে। ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে পাস হবে? মনে করো এদিক থেকে এদিকে পাস হচ্ছে। একটা ইলেকট্রন ধরলাম, ইলেকট্রনটা মনে করলাম এদিক থেকে এদিকে পাস হচ্ছে।
আচ্ছা, এখন একটু বলে রাখি আমাদের বোঝার সুবিধার জন্য জিনিসটা করব। এটা হচ্ছে কি, এই দিকটাকে ধরতেছি এক্স অক্ষ, ঠিক আছে। তারপরে এটার যে ডিরেকশন, এটার এই ডিরেকশনটাকে ধরবো হচ্ছে ওয়াই অক্ষ, আর এটার ডিরেকশনটাকে ধরবো হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আচ্ছা, এইটাকে ওয়াই ধরি আর এইটাকে ধরি জেড। তাহলে আমার যে ইলেকট্রনটা ছিল, আচ্ছা প্রথমে ধনাত্মক আধানের জন্য করি। মনে করো এই জেড অক্ষ বরাবর একটা ধনাত্মক আধান সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। একটা আধান সামনের দিকে অগ্রসর হচ্ছে কি বেগে? ভি বেগে। মানে কারণ আসলে আধানের তো দিক ঠিক হয় না, দিক হয় আসলে বেগের। সো বেগের দিকটা হচ্ছে এই দিকে, জেড অক্ষ বরাবর। আর আমার যে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা ছিল, চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে এটা কোন দিকে বল লাভ করবে। আচ্ছা, এই টপিকসটা আসার আগে আরেকটা টপিকস আমাকে একটু বলতে হবে, মানে না বললেই নয়। টপিকসটা কি? টপিকসটা হচ্ছে আমরা স্থির তড়িতের বেলায় দুইটা আধান নিয়ে পড়ালেখা করছিলাম, ঠিক আছে। আমরা দুইটা আধান নিয়ে পড়ালেখা করছিলাম। সো ওইখানে পড়ালেখার সময় একটা জিনিস আমরা সবসময় স্কিপ করতাম, মনে করো দুইটা আধান রাখা আছে, দুইটা পজিটিভ হইতে পারে, দুইটা নেগেটিভ হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, যে কোনোটা হইতে পারে। সো এদের ভিতরে আমরা যখন স্থির তড়িৎ বল আলোচনা করতাম, আমরা একটা কথা কখনো উল্লেখ করি না, সহজে এটা করি না। কেন করি না? কারণ ওই সময় চাই না যে কেউ ওইটার আসলে চিন্তা করুক। ওই সময় ওইটা চিন্তা করলে সমস্যা হইতে পারে। ওইখানে একটা কথা ম্যান্ডেটরি, এটা হচ্ছে Q1 এর সাপেক্ষে, এটারে ধরলাম Q1, এটারে ধরলাম Q2। Q1 এর সাপেক্ষে Q2 স্থির থাকতে হবে, এটা ছিল শর্ত। অর্থাৎ তাদের ভিতরে আপেক্ষিক কোনো বেগ থাকা যাবে না। তুমি ধরো ওরে স্থির রেখা ওরে কোনো একদিকে মুভ করতেছো, তাহলে কিন্তু হবে না। আবার তুমি ওরে স্থির রেখা ওরে মুভ করতেছো, তাহলেও হবে না, ঠিক আছে। যদি মুভ করতে হয় দুইজনকে একসাথে করো, একই দিকে করো, দুইজনকে একই সাথে একই দিকে করো। আবার এই কাজ করো না দুইজনরে করছো দুই দিকে করছো, তাতেও কিন্তু থাকবে, ঠিক আছে। তাতেও কিন্তু তাদের ভিতরে তাহলে কাজ করতেছে। তাহলে তুমি যদি একটা কাজ করতে পারো, এই দুইটারে একসাথে ধরবা, ধরে একই দিকে মুভ করবা, তাহলে কি ঘটনা ঘটবে? তাদের ভিতরে কোনো আপেক্ষিক বেগ থাকবে না। অর্থাৎ শর্ত হচ্ছে তাদের ভিতরে যে আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগ ভি এর মান হইতে হবে 0। তাহলে কোনো সমস্যা নাই। তাহলে তাদের ভিতরে F = 9 × 10⁹ ইন্টু Q1 Q2 / r², এই বলটা কার্যকর থাকবে, স্থির তড়িৎ বলটা কার্যকর থাকবে বা কুলম্বের বল। কিন্তু যদি তাদের ভিতরে ভেলোসিটি 0 না হয়, যে কোনো একটা ভেলোসিটি = v1 যদি হয়, তখন তাদের ভিতরে এই বলটা তো কাজ করবে, তার সাথে আরো একটা বল কাজ করবে। কেন? এখন তুমি প্রশ্ন করতে পারো। তার কারণটা হচ্ছে তখন আমার এই যে কি বলে, এইখানে যে ধরো তাদের ভিতর যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা এই মুহূর্তে কত আছে, তাদের ভিতরকার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের মান তো এই মুহূর্তে যদি তারা স্থির থাকে তখন শুধু r থাকে। কিন্তু তারা যদি একে অপরের সাপেক্ষে যদি গতিশীল হয়, অর্থাৎ তাদের ভিতরে যদি আপেক্ষিক বেগ বিদ্যমান থাকেই, তখন কিন্তু এই rটা ফিক্স থাকবে না। সময়ের সাথে সাথে r এর মান চেঞ্জ হবে, হয় কমবে না হলে বাড়বে। সো r এর মান যদি কমে বাড়ে তাহলে কি হবে? f এর মানও বাড়বে অথবা কমবে। এবং আরেকটা জিনিস চিন্তা করো, তাদের ভিতরকার যে এই যে মনে করো বলরেখা যেগুলা ছিল, একটা জায়গায় বলরেখা দেখাইছিলাম না? এই যে দেখো যে একটাই জাস্ট চিত্র দেখো, বলরেখাগুলো দেখো, দেখতেছো না? বলরেখার সংখ্যা কি স্থির থাকবে? বলরেখার সংখ্যাগুলো প্রতিনিয়ত চেঞ্জ হবে। এই বলরেখার সংখ্যা যখন প্রতিনিয়ত চেঞ্জ হবে, তখনই মনে করো তাদের ভিতরে আরেকটা ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ তখনই তারা কি সৃষ্টি করে? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এখন কিভাবে করে? এটা বিশাল প্রসেস আছে। তোমার মনে করো এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দ্বারা বহুত কাহিনী করে দেখানো যাইতে পারে, বাট অত কিছু তোমার এই মুহূর্তে লাগবে না, তোমার এই স্টেজে লাগবে না। তুমি শুধু ইন্টারমিডিয়েট লেভেলে শুধু এইটা শুধু জানো যে যখন ওর সাপেক্ষে যখন গতিশীল হয়, তখন এই বলটা ছাড়াও আরো একটা বল তাদের ভিতরে কাজ করে। কোন শর্তে? যখন তাদের একটা আপেক্ষিক বেগ থাকে, তখন নিট F এর মান হয় F নিট = এই F তো থাকে, এটার FC দ্বারা প্রকাশ করি, কুলম্বের বল, প্লাস আরো একটা বল তাদের ভিতরে কাজ করে, হ্যাঁ, এটারে ম্যাগনেটিক ফোর্স দিই, FM কাজ করে।
প্রশ্ন হচ্ছে এই বলটার মান কত, এই বলটাই কিন্তু এখন আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো তাহলে এই বলটা যখন নির্ণয় করব তখন আমরা নিট বলটা পাবো না। নিট বলটা পাইলে আমরা বুঝতে পারবো যে একটা দুইটা আধান একে অপরের সাপেক্ষে যখন গতিশীল থাকে তাদের ভিতরকার নিট বলটার মান আসলে কত, এবং এই নিট যে বলটা এই বলটাকে বলা হয় আসলে লরেন্জ বল। হ্যাঁ, আমি লেকচার এক জায়গাতে উল্লেখ করছিলাম যে আমরা লরেন্জ বল সম্পর্কেও শিখব। লরেন্জ বল, এই যে নিট বলটা যখন থাকবে এই নিট বলটাকে বলা হচ্ছে লরেন্জ বল। এখন প্রশ্ন হচ্ছে তারা যখন একে অপরের সাপেক্ষে গতিশীল থাকে, এখন দেখো তো গতিশীল থাকার অর্থ কি? গতিশীল থাকার প্রথম শর্ত হচ্ছে এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। তো দুইজনই যখন একে অপরের সাপেক্ষে যখন গতিশীল থাকবে, তাদের ভিতরে যখন আপেক্ষিক গতি থাকবে, আমি তো চাইলেই একজনকে স্থির ধরতেই পারি, ধরতে পারি না? তো একজনকে স্থির যদি ধরি তাহলে আমি ধরবো আরেকজন মুভেবল বা আরেকজন হচ্ছে চলমান, এবং আমার ওই ক্ষেত্রটা চৌম্বক ক্ষেত্র কিন্তু অলরেডি তারা সৃষ্টি করছে, তাদের ভিতরে আপেক্ষিক গতির জন্য তারা কিন্তু অলরেডি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একজন আধানকে ধরলাম, সে গতিশীল, তাহলে সে কত বল লাভ করতেছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই তাহলে আমি যদি অরে ধরে যদি কাজ করি, ধরে নিলাম আপেক্ষিকভাবে ও হচ্ছে স্থির আর ও হচ্ছে আমার মুভেবল, তাহলে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে ওই চৌম্বক ক্ষেত্রে কি শুধু সেই বলটা লাভ করবে, ও কি করবে না? অবভিয়াসলি ও করবে, কারণ ও তো চৌম্বক ক্ষেত্রেই আছে। এর মানে যে এই ঘটনাটা ঘটছে যে যখন একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা গতিশীল আধান প্রবেশ করে, ওই আধানটা বা ওই বস্তুটা মানে একটা এখন ধরো একটা আধান বিশিষ্ট বস্তু হইতে পারে। হ্যাঁ, কেন কথাটা আমি উল্লেখ করছি? আধান তো নিজে নিজে যাইতে পারবে না, ওরা তো কোনো না কোনো বাহক নিতে হবে। এখন তুমি যখন ওই আধানকে যখন বল প্রয়োগ করবা, ওই বলটা আলটিমেটলি তো বাহকের উপরে যেয়ে পড়বে, মানে আধান বাহক কে ছিল? ইলেকট্রন ছিল, দ্যাটস ওয়াই ইলেকট্রনের উপর দিয়ে সব ঝড়ঝাপটা যাবে। তো এই ঘটনা, সো ইলেকট্রনের উপরে যেরকম একটা বল পড়বে, আবার ওই ইলেকট্রনটা মুভেবল বা গতিশীল হওয়ার কারণে সেও কিন্তু যে ক্ষেত্র সৃষ্টিকারী যে চৌম্বক ছিল সেও কিন্তু তাদের উপরে কিন্তু বল প্রয়োগ করবে না যে তা না। তুমি যদি একটা ইলেকট্রনকে যদি একটা চৌম্বক ক্ষেত্রে নিক্ষেপ করো, তাহলে ওই চৌম্বক ক্ষেত্র সৃষ্টিকারী যদি কোনো চৌম্বক থাকে বা ম্যাগনেট থাকে, সেটা প্রাকৃতিক হইতে পারে বা সেটা ইলেকট্রোম্যাগনেট হইতে পারে। ইলেকট্রোম্যাগনেট কি মানে ওদের মধ্যে তুমি মানে আবেশ মানে কি বলবো যে কুণ্ডলী, একটা কুণ্ডলী পেঁচায় কোনোভাবে তুমি ধরো ইলেকট্রোম্যাগনেট তৈরি করলা, তড়িৎ আবেশ তৈরি করলা, সো ও কিন্তু সেম বলটা লাভ করবে। তো ওইগুলা নিয়ে আমরা শুধু ওই যে কি বলে যে আধানটা কি পরিমাণ বল লাভ করে, আমরা শুধু এখন ওইটা নিয়ে আলোচনা। তাহলে এখন হচ্ছে আমরা তাহলে এটার কি নির্ণয় করব? দিক নির্ণয় করব। আমাদের ইলেকট্রনের দিকটা কোন দিকে ছিল বা আধানের দিক ছিল এই দিকে। ঠিক আছে, আমাদের আধানের ডিরেকশনটা হচ্ছে এই দিকে যাচ্ছে আর আমার ক্ষেত্রটা হচ্ছে এই দিকে যাচ্ছে। সো এখন আমাকে যদি বলের দিকটা নির্ণয় করতে হয়, এর আগে আমরা শিখেছিলাম যে ফ্লেমিং এর ডান হস্ত নীতি। ডান হস্ত নীতিতে কি হচ্ছিল? ডান হস্ত নীতিতে তোমার কাছে জাস্ট একটা প্রবাহের দিক দেওয়া ছিল, তোমার কাছে আই এর ডিরেকশন দেওয়া ছিল, তোমাকে বি এর ডিরেকশন বা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা নির্ণয় করতে হতো। কিভাবে করতাম? যে আই যেদিকে যাচ্ছে এই বরাবর বৃদ্ধাঙ্গুলি ধরতাম এবং ডান হাত নিতাম। এইভাবে করলে এইটার যে দিকটা, এই দিকটা হয়তো কিসের দিক? চৌম্বক ক্ষেত্রের দিক। মানে মনে করো যে আমার এই দিক বরাবর যদি কি যায়, প্রবাহ যায়, বা এখন তো শুধু একটা ইলেকট্রন, এখন তো শুধু একটা আধান যাচ্ছে, এখন তো প্রবাহ যাচ্ছে না। ঠিক আছে, প্রবাহ মানে কি? যখন একাধিক আধান যাবে। সো এটার থেকে আমরা নির্ণয় করতে পারি, আমাদের এইটা দেওয়া থাকে আর এইটা আমাদেরকে নির্ণয় করতে হয় ফ্লেমিং এর ডান হস্ত নীতিতে। আর ফ্লেমিং এর বাম হস্ত নীতি আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের এই প্রবাহের দিকটা দেওয়া থাকে। এই ক্ষেত্রে প্রবাহ বলতে আমরা বুঝাচ্ছি ভি দ্বারা। প্রবাহের দিকই তো হচ্ছে আমার আধানের যে গতির দিক, আধানের গতি যেদিক বা আধানের বেগ যেদিকে যাচ্ছে আর প্রবাহ যেদিকে যাচ্ছে সেম ডিরেকশন। এখন কেউ বলতে পারো যে আধান তো হয় ইলেকট্রন প্রবাহের জন্য, তাহলে ইলেকট্রন প্রবাহ আর আধানের দিক কি মানে তড়িৎ প্রবাহ কি সেম? না, এই ক্ষেত্রে আমরা প্রবাহ বলতে বুঝবো কি যে ধনাত্মক আধানের জন্য প্রবাহটা হচ্ছে, তো ধনাত্মক আধানের দিক হচ্ছে ভি আর তোমার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বি। তখন যদি তোমাকে বলে যে ওই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে তোমার যে ইলেকট্রন অথবা যে আধানটা যাচ্ছে, আধানের উপরে ইলেকট্রন বলবোই না, দরকার না, আমরা শুধু পজিটিভ আধান নিয়ে কথাবার্তা বলবো। সো পজিটিভ আধানের ডিরেকশন দেওয়া থাকলে আর চৌম্বক ক্ষেত্রের দিক দেওয়া থাকলে ওই পজিটিভ আধান যেটা ছিল ওইটার উপর যে বলটা প্রয়োগ হয়, বলের দিকটা আমাদের নির্ণয় করার জন্য, বলের দিক এফ এর দিকটা নির্ণয় করার জন্য আমাদের ফ্লেমিং এর বাম হস্ত নীতি বা বাম হস্ত নীতি ব্যবহার করতে হয়। সো বাম হস্ত নীতিতে কি কি ইউজ করা হয়? যে তিনটা আঙ্গুল নিবা, তিনটা আঙ্গুলকে পরস্পরের সাপেক্ষে সমকোণে অবস্থান করবা। অবস্থান করানো হইলে এই যে বৃদ্ধাঙ্গুলির যে দিকটা, এটাই হবে হচ্ছে আমার বলের দিক। তাহলে আমি বলি
তাহলে কি কি আছে এখানে? তিনটা আঙ্গুল দেখো। সো তিনটা আঙ্গুল আমি যখন নিব, ফার্স্টে হচ্ছে আমার মধ্যমা থাকতেছে, তারপরে হচ্ছে আমার তর্জনী থাকতেছে, এবং শেষে হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি থাকতেছে। বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে? এই তিনটা জিনিস থাকতেছে। সো বৃদ্ধাঙ্গুলের দিকটা হচ্ছে আমার বলের দিক, এটা আমার ফিক্সড। এখন বাদ বাকি রইল দুইটা, একটা হচ্ছে আমার তর্জনী, একটা হচ্ছে মধ্যমা। দেখো মধ্যমা ইন্ডিকেট করবে সবসময় হচ্ছে আমার ভেলোসিটির ডিরেকশনটা, আর তর্জনী ইন্ডিকেট করবে সবসময় আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা, আর বৃদ্ধাঙ্গুলি সবসময় করবে আমার বলের দিকটা। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। এখন তোমাকে বলি যে এইটা সবসময় বলের দিক রাখে, বলের দিক ইন্ডিকেট করে, এইটা একটা মনে রাখবা। আর এই দুইটা আঙ্গুল থেকে যে কোনো একটা আঙ্গুল মনে রাখবা, সবসময় সব দুইটা রাখার দরকার নেই, একটা মনে রাখলে আর একটা বাই ডিফল্ট তোমার মনে থাকবে। তাহলে আমরা সবসময় শুধু চৌম্বক ক্ষেত্রের দিকটা তর্জনী দ্বারা মনে রাখবো। তাহলে দেখো আমার চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে, আমার এটা হচ্ছে আমার সাউথ পোল, এটা হচ্ছে আমার নর্থ পোল, ঠিক আছে। সো আমার ডিরেকশনটা হচ্ছে এদিক থেকে এদিকে কার ডিরেকশন পাইছি, এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক এইটা, আর আমার আধান যে যাচ্ছে আধানের দিক হচ্ছে এইটা, এদিকে মনে করো পজিটিভ আধানটা যাচ্ছে, তাহলে আধানের দিক ছিল এইটা, আমার চৌম্বক ক্ষেত্রের দিক এইটা, আর এটা হচ্ছে কিসের দিক? এই বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে আমার বলের দিক। তাহলে বলটা কোন দিকে হবে? মধ্যমাটা এই দিক বরাবর বসে। এই দিক বলতে কি, এখন আপাতত ভিতরের দিকে বুঝাচ্ছি। সো একটা যদি হয় ভিতরের দিকে, মানে এই যে ভিতরের দিকে যদি হয়, এদিকে যাই ভিতরের দিকে, আর আমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে আমার দিকে, তাহলে ঘুরে আমার দিকে আনতে হবে। সো একটা ভিতরের দিকে, একটা আমার দিকে, তাহলে বলটা কোন দিকে আসতেছে? বলটা নিচের দিকে আসতেছে। এর মানে বলটা অনুভূত হবে হচ্ছে নিচের দিকে, যেটা আগেই তোমাদেরকে বলা হয়েছিল। হ্যাঁ, সো তাহলে এখন তোমরা পারবা। তাহলে তোমাদেরকে তিনটা আঙ্গুল জাস্ট মনে রাখতে হবে বাম হাতের। আরেকবার প্রথম থেকে বলি, দুইটা নীতি, ডান হস্তনীতি, বাম হস্তনীতি। ডান হস্তনীতি কখন? যখন প্রবাহর দিক দেওয়া থাকবে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে হবে, তখন ডান হস্তনীতি। আর যখন প্রবাহের দিক চৌম্বক ক্ষেত্রের দিক দেওয়া থাকবে, কিন্তু প্রবাহ যেদিকে হচ্ছে, অর্থাৎ আমার ধনাত্মক আধান কোন দিকে বল লাভ করতেছে বা কোন দিকে বল অনুভব করতেছে, বলের ডিরেকশনটা যখন আমাকে নির্ণয় করতে হয়, তখন বাম হস্তনীতি ব্যবহার করব। ঠিক আছে, ডান হস্তনীতিতে কি করি? জাস্ট ডান হাতটা নেই, যেদিকে প্রবাহ যাচ্ছে সেদিকে বৃদ্ধাঙ্গুলি ধরি, হাত মুষ্টি করলে যেদিক হয় এটাই হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। বাম হস্তনীতিতে কি হচ্ছে? বাম হস্তনীতিতে হচ্ছে এইটা আমার মধ্যমা হচ্ছে ভি এর দিক। দেখো আমরা যখন লিখবো, আচ্ছা ওইটা পরে আসতেছি, তো ওখানে আবার এটা বলবো। এটা হচ্ছে আমার সবসময় তর্জনীটা মনে রাখবা হচ্ছে কিসের দিক? তর্জনীটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক, আর আমার বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে বলের দিক। তাহলে একটা থাকতেছে, এটা আমার কিসের দিক? আধান যেদিকে প্রবাহিত হচ্ছে। কোন প্রকৃতির আধান? ধনাত্মক আধান। অবশ্যই ধনাত্মক আধান হইতে হবে। যদি ঋণাত্মক আধান হয় বা ইলেকট্রন যদি হয়, তখন কিন্তু পুরোটা নীতি উল্টায় যাবে। সো গেস মানে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসি, এটা যদি আমাদের জানা হয়, এখন দেখো এই যে বলটা নির্ভর করবে, বলটা কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। বলটা হচ্ছে চারটা জিনিসের উপরে নির্ভর করবে। প্রথম কথা হচ্ছে এই যে আধানের উপরে অনুভূত বল বা আধানটা যেই বল লাভ করে বা অনুভব করে, এই বলটা হচ্ছে আধানের পরিমাণের সমানুপাতিক। ঠিক আছে, তুমি যত বেশি আধান বাড়াবা, আধানের পরিমাণ বাড়াবা, এই বলের মান তত বেশি বৃদ্ধি পাবে। নাম্বার 2, এইটা ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। কার ভেলোসিটি? আধানের ভেলোসিটি। ঠিক আছে, এবং এটা ধনাত্মক চার্জ দিয়ে রাখি, তোমাদের কনফিউশন হইতে পারে। কিসের উপরে ডিপেন্ড করতেছে? ভেলোসিটির উপরে। যত বেশি বেগ, মানে যত দ্রুত সবকিছু কনস্ট্যান্ট থাকলে, যে মনে করো আগে 1 কুলম আধান 1 মিটার পার স্কোয়ার ব্যাগে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড ব্যাগে তুমি যদি নিক্ষেপ করো, ওই ক্ষেত্রে সে যেই বল অনুভব করবে, তুমি যদি এটাকে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করো, তার থেকে আরো 10 গুণ বেশি বল অনুভব করবে। আচ্ছা, 3 নাম্বার যে জিনিসটার উপরে ডিপেন্ড করে, এই জিনিসটা হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, আগে মনে করো তুমি 5 টেসলা একটা চৌম্বক ক্ষেত্রে দিছো, সে যেই বল অনুভব করবে, তুমি যদি 10 টেসলায় দাও, তার থেকে দ্বিগুণ বল অনুভব করবে। লাস্ট যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে সাইন থিটা। লাস্ট যেই জিনিসটা, এটা হচ্ছে সাইন থিটা। এখন সাইন থিটা যে হচ্ছে মানে আমার সাইনের একটা অনুপাত বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে থিটাটা কার কার ভিতরকার মধ্যবর্তী কোণ? এই থিটাটা হচ্ছে বি এবং ভি।
ঠিক আছে, বি এবং ভি এর মধ্যবর্তী কোণ, এই কোণের মান যত বেশি হবে, মানে 0 থেকে শুরু করে যত বেশি হবে 90 এর দিকে যাবে, আমার এই বলের মান তত বৃদ্ধি পাইতে থাকবে। বা এটা তো বুঝতেই পারতেছো যেহেতু থিটার মান বৃদ্ধি করলে সাইনের সাথে কিভাবে অনুভূত হয়। আচ্ছা, তো এইখানে দেখো, এইখানে আমি যেভাবে আঁকছি, যে একটা আঁকছি সোজা অর্থাৎ ভিতরের দিকে বোর্ডের, আর একটা আঁকছি এদিক থেকে এদিকে, দ্যাটস মিন কি 90 ডিগ্রিতেই আছে। আচ্ছা, 90 ডিগ্রিতে না থাকে এমনও কিন্তু থাকতে পারে যে মনে করো এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা মনে করো এদিক থেকে এদিকে যাচ্ছে, আর আরেকটা মনে করো কিছুটা অ্যাঙ্গেলে এদিকে যাচ্ছে। সো এইখানে কিন্তু থিটার মানটা 90 ডিগ্রি নাই, এটার উপরে ডিপেন্ড করবে। তাহলে কয়টা জিনিস হলো, একটা দুইটা তিনটা চারটা। একটা হচ্ছে আধানের পরিমাণের উপর, 2 নাম্বার হচ্ছে আধানের ব্যাগের উপর, 3 নাম্বার হচ্ছে যেই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যাবে ওই চৌম্বক ক্ষেত্রের মানের উপর বা ইন্টেন্সিটির উপরে বলতে পারো। আর 4 নাম্বার হচ্ছে কি এই আধানের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের অন্তর্বর্তী কোণের উপরে নির্ভর করে, এবং কি অন্তর্বর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে চারটাকে যদি কম্বাইন করি কি দাঁড়াচ্ছে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, আর প্রশ্ন থাকলো এটার ভেক্টর রূপটা কি হবে। ভেক্টর রূপটা হবে এফ বার ইজ ইকুয়াল টু কিউ সবসময় হচ্ছে স্কেলার রাশি ভি ক্রস বি। এই যে এই কথাটাই তখন আসলে বলতে যাচ্ছিলাম যে আরো একটা জিনিস হয়, তোমাকে সবসময় ভি এর দিক থেকে বি এর দিকে গেলেই তুমি চৌম্বক ক্ষেত্রের দিক পাবা। এখন এই তিনটা বাম হাতের এই তিনটা আঙ্গুলকে এভাবে যদি প্রতিস্থাপন করো, তাহলে এইটা ছিল আমার চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে, এটা ছিল চৌম্বক ক্ষেত্রের দিক, উল্টাই দিক। কেন উল্টাই দিছি, কারণ আমার আধানের যে দিকটা চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে আছে, দেখো চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে আছে, আধানটা কোন দিকে ঢুকতেছে, ভিতরের দিকে ঢুকতেছে না, এই যে আমি তো ভিতরের দিকে ইন্ডিকেট করছি, তাহলে আমার বল লাভ করতেছে কোন দিকে, নিচের দিকে। সো এদিক থেকে এদিকে আসলে আমাকে কার দিক থেকে কার দিকে যাইতে হবে, তিনটাকে যখন এভাবে যখন নিব আমাকে অবশ্যই ভি এর দিক থেকে বি এর দিকে, কারণ ভি আগে আছে বি পরে অবস্থান করতেছে। সো আমাকে কি করতে হবে, আমাকে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, অনেক কষ্ট করে দেখাইতে হইতেছে। সো আমাকে ভি এর দিক থেকে বি এর দিকে আনতে হবে। আচ্ছা, এটার জন্য আরেকটা চিত্র আঁকি, মানে এটা অবস্থা আমার খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখো, এইখানে আবার একটু আমরা দেখি যাতে বুঝাইতে একটু সুবিধা হয়। এই তিনটা তো এখন হচ্ছে আমার এটা হচ্ছে বি এর দিক বুঝাবো, এটার মতোই থাকবে, ভি এর দিক তোমাদের দিকে দিব, তাহলে আমার ফোর্সটা উপরে উঠবে এবং দেখাইতেও খুব সুবিধা হয়। আচ্ছা, এই হচ্ছে একটা দিক, এই হচ্ছে একটা দিক, আর এই হচ্ছে একটা দিক। আচ্ছা, এখন আশা করি বুঝতে পারতেছো যে এটা 3D আঁকা হয়েছে। সো 3D তে এইটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন। এই ডিরেকশনটা কার দিকে আঁকছি, আমি অলওয়েজ কার দিক থেকে কার দিকে যাব, অলওয়েজ ভি থেকে বি এর দিকে যাব, ভি থেকে বি এর দিকে যাব। সো এইটা হচ্ছে আমার ভি, এটাকে মনে করো আরেকটু ঘোরাই দিলে এটাকে আসলে কিভাবে আঁকা হয়েছে এটা তো সম্পূর্ণ বোঝাও যাবে না, বই হইলে ভালো হইতো যে এইভাবে না থেকে আমি একটু ঘোরাই দিছি যাতে তোমরা এই কোণাটা তোমরা দেখতে পারো। এরকম হইতো না যে একটা বাসার কোণায় আমরা যদি তাকাই একটু অ্যাঙ্গেল থেকে, এরকম হয়তো দেখা যাবে। তো এই যে এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার বি, আর এইটা হচ্ছে আমার এফ এর ডিরেকশন। এখন দেখো ভি এর থেকে যদি বি এর দিকে তুমি যাও তাহলে এফ এর ডিরেকশন আছে। আচ্ছা, এটাও কিন্তু কর্কের মতোই হচ্ছে। তুমি দেখো, তুমি যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে, এখন এখানে একটা ঘড়ি যদি প্রতিস্থাপন করতাম, এইভাবে যদি একটা ঘড়ি প্রতিস্থাপন করতাম, এইখানে থাকতো 12 নাম্বার কাঁটা, এইখানে থাকতো 12, তারপরে এইখানে থাকতো 9, এইখানে থাকতো 3, এইখানে থাকতো 6, তাহলে এইভাবে যাচ্ছে, মানে কি এইভাবে যাচ্ছে না। এখন দেখো তো, ঘড়ির কাঁটার বিপরীতে যখন ঘোরাবা, একটা ছিপি নাও বা মনে করো একটা বোতল নাও, বোতলের কর্কটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাও, কি হবে, উপরের দিকে উঠবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, এদিক থেকে এদিকে নিয়ে আসো, তখন কি হবে, বলটা নিচের দিকে, মানে ডিরেকশনটা নিচে যাবে। তো আমার তো শর্ত দেওয়া ফিক্সড করা যে ভি এর থেকে বি এর দিকে নিতে হবে। যদি এমন হইতো ডিরেকশন উল্টায় দিত, মনে করো যদি ঘটনা যদি এমন হইতো যে আমি এই দিকে ধরছি ভি আর এই দিকে ধরছি বি, তখন কি হইতো, তখন জাস্ট সব কিছুই সেম থাকতো, শুধু এই যে জিনিসটা ছিল এই জিনিসটা আমার উল্টায় যাইতো, এই জিনিসটা আমার জাস্ট নিচের দিকে এসে পড়তো, এইটা সোজা নিচের দিকে কাজ করতো। এখন ম্যাচ হয়েছে কি, ঠিক আছে। সো এখন তোমাদেরকে যেদিকেই দিই তোমরা জাস্ট এইটা আমরা সবসময় বলের দিক থাকবে, এটা সবসময় আমার চৌম্বক ক্ষেত্রের দিক থাকবে, শেষ।
আমরা এখন সূত্র পারি, এটাও পারি। আচ্ছা আচ্ছা, এইটা আমরা নির্ণয় করছি না। এখন দেখো একটা কথা, লরেন্স বল পড়ার সময় কোথায় আমার লরেন্স বল, এই যে দেখো লরেন্স বলে কি কি ছিল, একটা ছিল আমার ম্যাগনেটিক ফোর্স আর একটা ছিল আমার স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স ছিল, হ্যাঁ স্থির বৈদ্যুতিক বল ছিল আর একটা চৌম্বক বল ছিল, এই দুটার কম্বিনেশন ছিল আমার লরেন্স বল। তাহলে এই লরেন্স বলকে কি এভাবে লেখা যায় না, এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা এফ সি কুলম্ব হিসাবে সি লিখছিলাম, ঠিক আছে, অনেকে ইও লিখে, হ্যাঁ অনেকে ইও লেখা যায়, সমস্যা নাই। এটাকে আমরা লিখতে পারি ই কিউ, ই কিউ প্লাস এটাকে লেখা যায় কিউ ভি বি সাইন থিটাই লিখে দিই, ঠিক আছে। সো এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো কিউ ইন্টু ই প্লাস ভি বি সাইন থিটা। আচ্ছা আরেকটা সেটার ভেক্টর রূপ তাহলে কিরকম হবে, লরেন্স বলের ভেক্টর রূপ কিরকম হয়, তাহলে এই যে ভেক্টর রূপ হবে হচ্ছে এরকম, এফ বার ইজ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস বি, শেষ। এটা হচ্ছে ভেক্টর রূপ। তোমাকে যদি ভেক্টর আকারে দেওয়া থাকে এভাবে করবা, যে মনে করো তোমাকে তিনটা ভেক্টর আর একটা কোয়ান্টিটি দেওয়া আছে, তো তুমি এটার ক্রস গুণ করবা, ক্রস গুণ করার ফলে যে তুমি ফলাফলটা বা রেজাল্টটা পাবা, রেজাল্টের সাথে ই এর রেজাল্টটা সরাসরি যোগ করবা, ওরা হচ্ছে একটা কিউ স্কেলার কোয়ান্টিটি গুণ করে দিবে, শেষ। তাহলে আমরা লরেন্স বলও পেয়ে গেছি, আর এখন আমরা ডিরেকশনও নির্ণয় করতে পারবো। পয়েন্ট, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে ইনফরমেটিভ, এটা মনে হয় একবার ক্লাসে বলছিলাম, 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এই সম্পর্কটা আসলে দেখানো যায় হচ্ছে এই যে এইখানে, যে আমার যে চৌম্বক ফ্লাক্স ছিল, ফ্লাস্কের একক হচ্ছে ওয়েবার, আর ক্ষেত্র যেটা ছিল ক্ষেত্রের একক হচ্ছে মিটার স্কোয়ার, ঠিক আছে, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমি একসাথে লিখতে পারি ওয়েবার পার মিটার স্কোয়ার। এখন আমি এই জিনিসটা করতে করতে যখন নিচে যাব তখন দেখতে পারলাম যে চৌম্বক ক্ষেত্র ছিল আর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব দুইটা এক জিনিস। তো চৌম্বক ক্ষেত্রকে আমরা কি দ্বারা ডিনোট করি, এটাকে আমরা টি বা টেসলা দ্বারা ডিনোট করি, তাই না। এই টেসলা কিন্তু আমার ঢাকা শহরের রিক্সার সেই টেসলা না, ঠিক আছে, এই টেসলা আবার অন্য টেসলা। সো এই টেসলার এইটা একই জিনিস, তো এটা সমান আমরা লিখতে পারি টেসলা বা অনলি টি। আর এটা তো বলেই দিচ্ছিলাম যে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস বা 10,000 গাউস হয়, ওকে। তাহলে এখন আসি, 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন এত মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যে চৌম্বক ক্ষেত্রের সাথে আমার 60 ডিগ্রি কোণে যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রন এত মিটার বেগে চলতে থাকলে ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে ক্রিয়াশীল বলের মান F ইজ ইকুয়াল টু কত, প্রথমটা করো, F ইজ ইকুয়াল টু আমরা কি জানি কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা অবশ্যই যখন পড়বা তখন একটা জিনিস খেয়াল করবা যে এই যে কোণটা দিছে, কোণটা আসলে কার সাথে কোণ সৃষ্টি করতেছে, মানে যে কোণের মানটা দেওয়া এটা আসলে কার সাথে বলছে, এটা অবশ্যই খেয়াল করবা। তো চৌম্বক ক্ষেত্রের সাথে ইলেকট্রনের বেগের দিক, তাহলে বি এর সাথে ভি এর, তাহলে এখন পর্যন্ত ঠিক আছে। তাহলে আমি দেখি 0.5 টেসলা মানে আমার বি এর মান দেওয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বি এর মান দেওয়া। তারপরে আর কি দেওয়া, থিটার মান দেওয়া, ইলেকট্রনের বেগ দেওয়া, ইলেকট্রনের বেগ কোনটা, ইলেকট্রনের বেগ হচ্ছে এই যে এটা কার মান দেওয়া, ভি এর মান দেওয়া। আচ্ছা কিউর মান কি দেওয়া আছে, আচ্ছা কিউর মান দেওয়া নাই, সমস্যা নেই, যেহেতু ইলেকট্রন বলছি, ইলেকট্রনের কিউ তোমরা জানি, ইলেকট্রনের চার্জ কত হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি এর মান কত 10 টু দি পাওয়ার 5, বি এর মান কত 0.5, সাইন থিটার মান কত 60, 1.6 into 10 to the power minus 19 into 10 to the power 5 into 0.5 into sin 60, 6.92 into 10 to the power
মাইনাস 15 নিউটন। এটা কি বলতে হবে, আনসার কি হবে? আচ্ছা, আরেকটা বলছে ইলেকট্রনের ত্বরণ কত। আরেকবার বলছে ইলেকট্রনের ত্বরণ কত। এটা গেল আমার 1 নাম্বার। এখন আসো 2 নাম্বারটা। ত্বরণ নির্ণয় করার জন্য আমার কি কি লাগবে? ত্বরণ নির্ণয় করার জন্য আমার লাগবে বল ডিভাইডেড বাই ভর। আচ্ছা, এখন আসো বল কি, বল তো আমরা নির্ণয় করছি, মাত্র যা এখানে পাইছো তাই। বল এখানে যা পাইছো তাই জাস্ট বসায় দাও। 6.92। ভর কত? ভর হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31। অবশ্যই কেজিটা হিসাব করবা, হ্যাঁ। সেটা এখন 31 করলে যত হয় আর কি, ডিভাইডেড বাই 9.1 × 10⁻31, 7.61 × 10⁻15 মিটার পার সেকেন্ড। শেষ। এটা গেল। নেক্সট একটায় আসি। একটি দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। একটি ইলেকট্রন তার থেকে এত মিটার দূরে তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে এত মিটার বেগে চলছে। তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের উপর কত বল প্রয়োগ করবে? আচ্ছা, আমরা আরেকবার কোশ্চেনটা বলি। একটি দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। ওকে, তাহলে এটা কার মান দেওয়া? এটা আই এর মান দেওয়া। একটি ইলেকট্রন তার থেকে পয়েন্ট এত মিটার দূরে, এটা হচ্ছে এর মান দেওয়া। তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে 3 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে ভি এর মান দেওয়া। তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের উপর কত বল প্রয়োগ করবে? তাহলে একটা তারের মধ্য দিয়ে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, কোনো দৈর্ঘ্য দেওয়া নাই, তাই ধরতে হবে এটা একটা অসীম তার। সো অসীম তার যখন হবে, অসীম তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন চৌম্বক ক্ষেত্রের মানটা কত হয়? হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের মানটা কত হয়? তাহলে আমরা প্রথমে লিখি যে চৌম্বক ক্ষেত্রের মান B = μ0I / 2πa। ঠিক আছে, μ0 এর মান কত? 4π × 10⁻⁷। আর নিচে হচ্ছে 2π × এর মান কত দিয়েছে? আচ্ছা, আই এর মানই তো বসাই নেই। আই এর মান কত হচ্ছে? আই এর মান হচ্ছে 2, আর নিচে এর মান কত? এর মান হচ্ছে 0.1। এটা করলে কত আসে? 2π 4π, উপরে থাকতেছে 2, 2 × 2 = 4, 4 × 10⁻⁷, আর নিচে থাকতেছে 0.1। এত টেসলা। এটা হচ্ছে বি এর মান পেয়ে গেছি। বি এর যে মানটা পাইছো, বি এর মানটা নিয়ে সোজা এফ এর মধ্যে বসায় দাও। তাহলে এফ = QVB sin θ। কিউর মান কত বলছে? কি একটি ইলেকট্রন বলছে, তাহলে 1.6 × ইলেকট্রনের আধান। ভি এর মান কত? 3 × 10⁵। বি এর মান কত? মাত্র নির্ণয় করলাম, 4 × 10⁻⁶, -6 সরি। সাইন থিটার মান কত? সাইন থিটার মান কত? দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে, মনে করো এটা একটা তার, তারের মধ্যে দিয়ে এই দিকে যাচ্ছে প্রবাহ, এটা হচ্ছে প্রবাহ, আর এত মিটার দিকে প্রবাহের বিপরীত দিকে যাচ্ছে। এর মানে আমার যে এখানে ইলেকট্রনের প্রবাহ ছিল, প্রবাহের দিকটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, প্রবাহের দিকটা হচ্ছে এই দিকে। আমার কি বলছে যে তারের এই পাশে না এই পাশে? কোথাও কি বলছে? কোথাও বলে নাই। তাহলে ধরে নেই দুইটা হইতে পারে, এই পাশেও হইতে পারে, ওই পাশেও হইতে পারে। আচ্ছা, একটা কাজ করি, এইটারই ধরে নিই।
ধরো প্রবাহ নিচের দিকে যাচ্ছে আর ইলেকট্রনটাই ধরো উপরের দিকে যাচ্ছে। সো ইলেকট্রনের দিকটা ব্যাগের দিকটা এদিকেও হইতে পারে, ইলেকট্রনের ব্যাগের দিকটা এদিক দিয়ে উপরে যেতে পারে। কেন দুই দিকে দিছি এখন দেখবা। প্রবাহ কোন দিকে হচ্ছে? প্রবাহ বেচারা নিচের দিকেই যাচ্ছে, প্রবাহ নিচের দিকে যাচ্ছে। প্রবাহ যদি নিচের দিকে যায় আয়ের, তাহলে চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হয়েছিল, চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হয়েছে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিক এখন এই যে আমার ডান হাত, সরি আবার বাম হাত নিছি। বাম হাত নিলেও হয়, বাম হাত নিলে একটা কাজ করা যায়। বাম হাত নিলে হচ্ছে প্রবাহের দিকে উল্টা দিকে ধরে এরপরে করে ফেলবো, শেষ ট্রিক্স। আচ্ছা, মানে কেউ যদি চাও যে ডান হাতে লিখবার বাম হাতে হিসাব করবো, তাইলে এই কাজটা করতে পারো। হ্যাঁ, আচ্ছা আমি ডান হাতে করি, কনফিউজ করব না। তাহলে দেখো যে প্রবাহের দিক হচ্ছে নিচের দিকে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলি দিছি নিচের দিকে। নিচের দিকে যদি বৃদ্ধাঙ্গুলি দেই, তাহলে এইবার দেখো তো কিরকম হচ্ছে, এই যে এরকম, মানে এরকম যদি হয় আমাকে এটা ধরতে হইলে এই পাশ দিয়ে ধরে এই পাশ দিয়ে আসতে হবে। দ্যাটস মিন এদিক দিয়ে হচ্ছে ঢুকবে, এদিক দিয়ে হচ্ছে বলরেখাগুলো ঢুকবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে হচ্ছে প্রবেশ করতেছে। সো যেদিকে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করবে ওইদিকে আমরা কি করি, ওইদিকে হচ্ছে আমরা ক্রস সাইন দিয়ে লিখি। গত লেকচারে কিন্তু বলা হয়েছিল, একদম ফার্স্ট লেকচারে, এদিক দিয়ে হচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে ঢুকবে, অর্থাৎ এই রেখার এই পাশে, এই মাঝামাঝি যে রেখাটা আছে, যে রেখাটারও একটু কালারফুল করে দিই, মাঝামাঝি যে রেড কালারের রেখাটা আছে, এই রেখার কোন দিকে? বাম দিকে। ঠিক আছে, বাম দিকে হচ্ছে বলরেখাগুলা ভিতরের। কার কোন বলরেখা? চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলা। কিভাবে সৃষ্টি হয়েছে? কারণ এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। চৌম্বক ক্ষেত্র রেখাগুলো এই পাশ দিয়ে ভিতরে ঢুকতেছে, আর কোন পাশ দিয়ে বের হয়ে আসতেছে? এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। এখন আমারে কিন্তু বলে নাই যে ইলেকট্রন এই পাশ দিয়ে যাচ্ছে না ইলেকট্রন এই পাশ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ইলেকট্রন যেই পাশেই যায়, ইলেকট্রনের দিকের সাথে এই যে চৌম্বক বলরেখার দিক কিভাবে আছে? চৌম্বক বলরেখা এদিক দিয়ে হচ্ছে ভিতরে ঢুকতেছে, আর এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রন উপরে উঠতেছে। তাহলে চৌম্বক বলরেখা ভিতরে ঢুকে ইলেকট্রন উপরে উঠে। দেখো তো মধ্যবর্তী কোণ কত? একটা ভিতরে ঢুকতেছে, একটা উপরে উঠতেছে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আবার যদি ধরতাম এদিকে, এদিক থেকে হচ্ছে চৌম্বক বলরেখা বের হয়ে আসতেছে, আর এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রন উপরে যাচ্ছে, তাহলে আমার মধ্যবর্তী কোণ কত? আবারও 90 ডিগ্রি। এর মানে এই পাশে থাক অথবা ওই পাশে থাক, যেভাবেই থাক, চৌম্বক বলরেখাগুলো ভিতরে ঢুকুক অথবা বাহিরে আসুক, চৌম্বক বলরেখার সাথে ইলেকট্রনের দিক 90 ডিগ্রি। সো এখন যেহেতু 90 ডিগ্রি হয়েছে, যেহেতু এখন 90 ডিগ্রি হয়েছে, সো সাইন 90 ডিগ্রি বসায় দাও, শেষ। মানে এটা খুব সহজেই বলা যাইতো, কিন্তু ওই যে অনেক সময় অনেকের হয় কি বেশি মাতব্বরি করে, একটার বিপরীত দিকে গেছে তো দেই 180 ডিগ্রি বসে। 180 ডিগ্রি বসাইলে কি হইতো? পুরোটার মান শূন্য এসে পড়তো, শেষ, কোনো কিছুই নাই। কিন্তু এটা কি আসলে হয়? হয় না। আচ্ছা, তাহলে মান নির্ণয় করে ফেলি। 1.6 × 10⁻⁻19 ইন্টু 3 × 10⁻⁻1 ইন্টু 4 ইন্টু, আর কোনো ইন্টু নেই, 1.92 ইন্টু 10⁻⁻90। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এটা কি? এটা হচ্ছে নিউটন। তাহলে কত বল প্রয়োগ করবে? এত নিউটন বল প্রয়োগ করবে, শেষ। এত নিউটন বল প্রয়োগ করবে। আচ্ছা, এখন মনে করো ঘটনা যদি এমন হয় যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে তুমি একটা আধানকে নিক্ষেপ করলা, তাহলে আধান তো একটা নির্দিষ্ট বেগে একটা নির্দিষ্ট দিকে যাবে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি এটা ওই পথ বরাবর সরলরেখার সামনে যাবে, বা এটার পথটা আসলে কেমন হবে, আমরা এখন ওইটা দেখবো। হ্যাঁ, হেডিংটা দেখার দরকার নাই, আমরা এখন হচ্ছে ওই আধানটার পথটা কিরকম হয় ওইটা জাস্ট দেখবো। তো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে যখন আমরা মানে কোনো একটা ডিরেকশন ভিতরের দিকে যাবে তখন আমরা ক্রস সাইন দ্বারা বুঝাবো, আর যখন ভিতর থেকে বাহিরের দিকে আসবে মানে তোমাদের দিকে যাবে তখন আমরা ডট সাইন দ্বারা বুঝাবো। তাহলে মনে করো যে এখানে একটা চৌম্বক ক্ষেত্র রাখা আছে, সো চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে তোমাদের দিক থেকে ভিতরের দিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি ভিতরের দিকে যায়, এই মনে করো ভিতরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। এখন মনে করো একটা আধানকে, ঠিক আছে, একটা আধান, অবশ্যই ধনাত্মক আধান, এদিক থেকে এদিকে নিক্ষেপ করা হয়েছে, এদিক থেকে এদিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আধানের ডিরেকশন কোনটা? আধানের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, সোজা এদিকে।
তাহলে বলটা সে কোন দিকে অনুভব করবে? বলটা সে দেখি তো আমাদের বাম হাত নেই, বাম হাত নেওয়ার পর আমাদের এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক, এইটা হচ্ছে আমার আধানের দিক, ঠিক আছে? তো আধানের দিকে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে বলটা কোন দিকে পাচ্ছে? উপরের দিকে। তাহলে তার বলের যে ডিরেকশনটা, বলের এই ডিরেকশনটা হবে কোন দিকে? বলের ডিরেকশনটা হবে হচ্ছে উপরের দিকে, সোজা উপরের দিকে। এটা কার দিক পাচ্ছি? এটা হচ্ছে আমার বলের দিক এফ, এটা আমার আধানের দিক ভি অফ কিউ পাশে লেখা রাখি, আর ভিতরের দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। এখন দেখো এটা তো এই পয়েন্টে আসার পরে, মনে করো এই পয়েন্টে যখন আসছে, এই পয়েন্টে আসার পরে, হ্যাঁ এখন একটু দেখো, এটা মনে করো এইদিকে ছিল। আচ্ছা, এখন মনে করো এই পয়েন্টে যখন আসছে তখন সে উপরের দিকে বল অনুভব করতেছে, তাহলে এই পয়েন্টের মধ্যেই রাখি। তো উপরের দিকে যখন বল অনুভব করবে, একটা আধান সামনের দিকে যাচ্ছে, তুমি একটা বল উপরের দিকে দিলা, তাহলে কি আর সে সামনে যাবে? তাহলে কিন্তু সে সামনে যাবে না। আমি মনে করো সোজা দিক দিয়ে হাঁটতেছি, কেউ একজন তোমাদের দিক থেকে এসে আমাকে ধাক্কা দিল, তাহলে কি আমি সোজা যাব? অবশ্যই না, আমি কিছুটা বোর্ডের দিকে ধাক্কা খাবো, তাই না? তো এইখানেও ঘটনাটা তাই হবে। এইখানে যেই জিনিসটা হবে, এইখানে হচ্ছে আধানটা তখন উপরের দিকে প্লাস এই দিকে, দুই দিকের যে লব্ধি বল পাবে, লব্ধি বল পাওয়ার ফলে সে কিছুটা এই দিকে যাবে, ঠিক আছে? এইদিকে যাচ্ছে। এখনো দেখো, তাহলে এদিকে যেহেতু যাচ্ছে, এখন এই মুহূর্তে আধানের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? কিছুটা অ্যাঙ্গেলে এই দিকে যাচ্ছে, কিছুটা অ্যাঙ্গেলে এই দিকে যাচ্ছে, আর আমার চৌম্বক ক্ষেত্র আগের মতোই আছে। তাহলে এখন আমাকে আধানের ডিরেকশন এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন চেঞ্জ হয় নাই, আধানের ডিরেকশন এদিকে আছে, তাহলে আমার এই বলটা কি কিছুটা অ্যাঙ্গেল হয়েছে না? আগেরবার এরকম ছিল খাড়া উপরে, এখন এই জায়গাটা এই আধানের ডিরেকশনটা এদিক থেকে এদিকে হওয়াতে, আধানের ডিরেকশনটা এদিক থেকে এদিকে হওয়াতে এই আঙ্গুলটা কিছুটা বাঁকা হয়েছে। দ্যাটস মিন এখন কি হবে? এখন যে আমার বলটা আমি যেটা পাবো, বলটা কিছুটা এইদিকে হেলানো অবস্থায় পাবো। তো এদিকে যদি পাই তাহলে এখান থেকে কি হবে? তাহলে এইটার ডিরেকশনটা আরেকটু চেঞ্জ হয়ে এদিকে যাবে, এমনই তো হবে, ডিরেকশন আরেকটু চেঞ্জ হয়ে এদিকে যাবে। তারপর যখন আবার বলটা সে এই বরাবর পাবে, বলটা সে এই বরাবর পাইলে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে এইদিকে যাবে। তারপর যখন বলটা আরো চেঞ্জ হবে, তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে এদিকে যাবে। এরকম করতে 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 সে ঘুরতে থাকবে। আসলে আমি সব জায়গায় ডট ডট দিই না, মানে তোমরা বুঝতেছো যে এতটুকু পর্যন্ত খালি চৌম্বক ক্ষেত্র আছে না, চৌম্বক ক্ষেত্র ধরে নিলাম সম্পূর্ণ বোর্ডের মধ্যে অবস্থান করতেছে। তাহলে এক সময় সে ঘুরতে ঘুরতে কি করবে? এইভাবে যাবে, এবং এটা কিন্তু প্রতি পয়েন্টেই চেঞ্জ হবে। যদিও আমি প্রতি পয়েন্টে দেখাচ্ছি না, বা দেখানো আমার পক্ষে সম্ভব না। এই যে এভাবে জাস্ট ঘুরতে থাকবে, ঠিক আছে? এই যেভাবে ঘুরতে থাকবে। তো এটা এখনো সুষম হয় নাই। সুষম আঁকলে যেই জিনিসটা হইতো, সুষম আঁকলে কি হইতো? যে এরকম করে আসলে ঘুরতে থাকতো, মানে এই জিনিসটা এইভাবে জাস্ট ঘুরতে থাকতো, এই যে এইভাবে ঘুরতে থাকতো। মনে করো সম্পূর্ণ বোর্ডেই চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে একটা আধানকে তুমি যদি মনে করো আমার চৌম্বক ক্ষেত্র তোমাদের দিক থেকে বোর্ডের দিকে গেছে, একটা আধানকে আমি আমার হাতের বাম দিক থেকে ডান দিকে নিক্ষেপ করছি, মানে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কি করবে? চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার সাথে সাথে এইভাবে এটা সার্কুলেট করতে থাকবে, মানে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো বৃত্তাকার পথে সে যেহেতু ঘুরবে, এখন তাহলে আমাদের এখানে কিছু প্রশ্ন থাকে যে আসলে বৃত্তের পরিধিটা কত হবে, বা মনে করো বৃত্তের ব্যাসার্ধটা কত হইতে পারে, তার পর্যায়কাল কত হইতে পারে, ঠিক আছে? বা অনেক সময় এরকম কোয়েশ্চেনে আসতে পারে যে সঞ্চার পথটা কিরূপ হবে, সঞ্চার পথটা কিরূপ হবে, এটা তোমাদের আসতে পারে। আচ্ছা, তো ওইটার জন্য এখন আসো, এই অবস্থায় যদি হয়, সে যদি বৃত্তাকার পথে যদি ঘুরতেই যদি থাকে, তাহলে আমরা দেখি তাহলে তার ব্যাসার্ধটা কত হবে, এটাই প্রথমে দেখি, তাহলে আমাদের কাছে সব ক্লিয়ার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা বস্তু বা একটা আধান বা যে কোনো কিছু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন পড়ে। আমরা জানি কি কেন্দ্রমুখী বল Fc সমান সমান mv² ডিভাইডেড বাই r, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের মান। আবার একটা আধান যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, তখন তার উপর প্রযুক্ত বল কত শিখছিলাম? এই মাত্রই শিখলাম, তার উপর প্রযুক্ত বল F = Q V B sin θ। সো sin θ এই ক্ষেত্রে দিব না, আমরা ধরে নিছি যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঢুকছে, অর্থাৎ আমার চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে আমার যে প্রথমে ঢুকার সময়, এন্ট্রি নেওয়ার সময় আমার যে আধানের দিক ছিল, এটা 90 ডিগ্রিতেই ছিল।
পরবর্তীতে আসবো যদি 90 না হয় অন্য কিছু হয় এটা তখন কি হবে, এটা পরবর্তীতে আসবো। তাহলে কিউ ভি বি আর সাইন 90 ডিগ্রি মানে 1, সো এটা আর লিখতেছি না। এর মানে আমার যদি এটা বৃত্তাকার পথে ঘুরে তাহলে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগানটা দিচ্ছে হচ্ছে এই চৌম্বক বলটা। ভাই আধানটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার পর যে বলটা অনুভব করতেছে, লাভ করতেছে, কারণ এই বলটাই কিন্তু তাকে ঘোরাচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমি লিখতে পারি F = FC বা mv স্কয়ার ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু কিউ ভিবি, ঠিক আছে? ওকে, দেখো তাহলে উভয় পক্ষ থেকে যদি এই একটা ভি যদি বাদ দেই তাহলে আমার কি থাকতেছে? তাহলে আমার থাকতেছে mv ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু কিউ বি বা r ইজ ইকুয়াল টু mv কিউ বি। শেষ। এটা হচ্ছে এটার যে আমার যে বৃত্তাকার পথে ঘুরবে এই বৃত্তের ব্যাসার্ধ সমান mv ডিভাইডেড বাই কিউবি। কার কার উপরে ডিপেন্ড করতেছে? আধানের মান যত বেশি হবে তাহলে তার রেডিয়াসটা তত কম হবে। আমার চৌম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে রেডিয়াসটা তত কম হবে। আর আচ্ছা, আধানের ভর যত বেশি হবে। এখন এখানে প্রশ্ন আসে, আমরা তো সবসময় ইলেকট্রন পাস করি। হ্যাঁ, ইলেকট্রন না করলাম, আমি ইলেকট্রনের জায়গায় প্রোটন পাস করলাম। ইলেকট্রনের যে ভর থেকে প্রোটনের ভর অনেক বেশি, সো ওই ক্ষেত্রে তুমি ইলেকট্রন নিক্ষেপ করলে ব্যাসার্ধ যা হবে, প্রোটন নিক্ষেপ করলে তার থেকে ব্যাসার্ধ আরো অনেক বেশি হবে। আর হচ্ছে বেগ, যত বেশি বেগে নিক্ষেপ করবা রেডিয়াসটা তত বেশি হবে। আচ্ছা, এটা গেল একটা। আর কি আসতে পারে? আরেকটা জিনিস এখান থেকে হইতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাইছি, এই একটা সূত্র পাওয়া গেল, ঠিক আছে? এখন আসো পর্যায়কাল কত হইতে পারে। তো সেই যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে অবশ্যই তার একটা কি থাকবে? পর্যায়কাল থাকবে। তুমি কিন্তু চাইলে পর্যায়কালটাও নির্ণয় করতে পারো, তাহলে আমরা এখন পর্যায়কালটা নির্ণয় করি। পর্যায়কাল t সমান 2π/ω। আচ্ছা, ওমেগা কোনখান থেকে পাবো? এখন আমরা জানি না, আমরা কিন্তু নিউটনীয় বলবিদ্যায় পড়ছি যে v সমান ওমেগা ইন্টু r, তাহলে শুধুমাত্র ওমেগা সমান v/r, এটা হচ্ছে ওমেগার মান। তাহলে আমরা এই যে মানটা, এটা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 নাম্বার ইকুয়েশনের মানটা যদি 1 নাম্বার ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে কি পাবো? তাহলে পাবো t = 2πr ডিভাইডেড বাই v। এটা হচ্ছে তার কিসের মান? এটা হচ্ছে তার পর্যায়কালের মান, ঠিক আছে? আচ্ছা, এটা এখন একটা প্রশ্ন ছিল যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঢুকা অন্য কোনো অ্যাঙ্গেলে ঢুকতো, মনে করো যে এইভাবে আসছিল চৌম্বক ক্ষেত্রগুলো, যে সুইচগুলো যে দেখতেছো না, সুইচগুলা পাঞ্চ করলে যেদিকে প্রবেশ করতেছে চৌম্বক ক্ষেত্রের দিকটা এদিকে, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত এইভাবে আমাদের যে কি ছিল, এই ইলেকট্রনগুলো যে ছিল, ইলেকট্রনগুলো এতক্ষণ পাস করাইছি এই দিকে, তাই না? সরাসরি এই দিকে। এখন এই দিকে পাস না করে আমি যদি কিছুটা অ্যাঙ্গেলে যদি পাস করাইতাম, ধরো এইভাবে যদি দিতাম, এদিক থেকে এদিকে যাচ্ছে বা এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন কি হইতো? ঠিক আছে, তখন ঘটনাটা কি ঘটতো? দেখো ওই ক্ষেত্রে যেরকম ঘটনাটা ঘটতো, তখন বৃত্তাকার পথের সাথে সাথে ধরো এখন দুইটা ডিরেকশনে আছে, আমি উপর থেকে দেখতেছি সম্পূর্ণ ঘটনা। হ্যাঁ, সম্পূর্ণ ঘটনা উপর থেকে দেখতে কেমন দেখা যাবে? এতক্ষণ মনে করো ইলেকট্রনটা ঢুকছিল এইভাবে, এটা আমার নর্থ পোল ছিল, এটা আমার সাউথ পোল, আমার চৌম্বক ক্ষেত্রের দিক ছিল এইদিকে। মনে আছে আমরা আসলে চৌম্বক আঁকছিলাম, এই যে আমি এখন এই চৌম্বকটা কি
এই যে চুম্বক যেটা আঁকছিলাম, চুম্বক ক্ষেত্রের নর্থ পোল থেকে সাউথ পোলে যায়, ডিরেকশনটা এরকম ছিল। সো এই চিত্রটাকে এখন কেউ যদি উপর থেকে যদি দেখার চেষ্টা করে, সো উপর থেকে দেখার চেষ্টা করলে কি হবে, উপর থেকে দেখার চেষ্টা করলে সে কিন্তু এভাবেই দেখবে যে আমি এখন উপর থেকে দেখতেছি, এদিকে আছে একটা ম্যাগনেট, ওইদিকে একটা ম্যাগনেটের সাউথ পোল, এদিকে নর্থ পোল, ইলেকট্রনটা এদিক থেকে এদিকে যাচ্ছে। সো এই ঘটনাটা এতক্ষণ এইখানে বিবৃতি করা হয়েছিল। এখন আমি একটা কাজ করি, আমি এই জিনিসটাকে জাস্ট একটু ঘুরাই দিই, আমি এটাকে এইদিকে পাঠাই, যে আমি সোজা পাঠাবো না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাঠাবো না, কিছুটা অ্যাঙ্গেলে, কারণ এটা আমার কার দিক, এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে ভেলোসিটির দিক, মানে ভি এর দিক। তো এদের ভিতরের অ্যাঙ্গেলটাই তো আসলে চেঞ্জ হয়। ওই যে সাইন থিটার যে থিটা ছিল, ওই থিটাটা কার অন্তর্বর্তী কোণ নির্দেশ করতেছে? এই ভেলোসিটির সাথে চৌম্বক ক্ষেত্রের দিকই তো নির্দেশ করতেছে। সো ওইটার ডিরেকশনটা এখন আমি চেঞ্জ করে দিছি। চেঞ্জ করলে কি হয়, চেঞ্জ করলে যে ঘটনাটা ঘটবে, এখন দেখো এই ভেলোসিটিটাকে তুমি দুইটা উপাংশে ভাগ করতে পারো। কি কি উপাংশ? একটা উপাংশকে আমি ধরবো, মনে করো একটা উপাংশকে আমি ধরবো এই যে এই দিক যাচ্ছে, আর আরেকটা উপাংশকে আমি ধরবো এই দিক যাচ্ছে। এখন দেখো যে দুইটা যে উপাংশ থাকবে এর মধ্যে এই উপাংশটা কি চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো ব্যাগের এই উপাংশের জন্য ওই যে আধান বাহকটা ঘুরতে থাকবে। আর ব্যাগের যে এই উপাংশ আছে, এই উপাংশটার জন্য আসলে সে চৌম্বক ক্ষেত্রে কোনো বল লাভ করবে না, কিন্তু এই উপাংশটার জন্য তাকে, অর্থাৎ সে এদিক থেকে যখন আসবে তাকে আস্তে আস্তে ধীরে 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 এদিকে নিয়ে যাবে। ফলশ্রুতিতে যেটা হবে, এটা হেলিক্সের আকারে ঘুরতে থাকবে, মানে ওই আধান বাহকটা হেলিক্সের আকারে ঘুরতে 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 এই পাশে যাবে, মানে তার ডিরেকশনটা এরকম হবে। সেদিক দিয়ে যখন ঢুকবে, এদিক দিয়ে ঢুকার পরে এরকম হবে, এদিক দিয়ে ঢুকার পরে এই যে এরকম হবে। এই যে এরকম হবে, এরকম করতে করতে সে চৌম্বক ক্ষেত্রের এক পাশে যাবে। এখন এদিকে যদি বাধা পায় থামবে, আর যদি বাধা না পায় চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, যে সব সময় কি বৃত্তাকার হবে কিনা? সব সময় কি বৃত্তাকার হবে কিনা? না, সব সময় আসলে বৃত্তাকার হওয়া সম্ভব না। চিন্তা করো যে তুমি ভেলোসিটি দিতে 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 তোমাকে মনে করো এই এরিয়াটা দেওয়া, যে চৌম্বক ক্ষেত্রটা এতটুকু এরিয়ার ভিতরেই এক্সিস্ট করতেছে, তার বাহিরে কোথাও চৌম্বক ক্ষেত্র নাই, এদিকেও নাই, এদিকেও নাই, উপরেও নাই, নিচেও নাই। এখন মনে করো ওই যে আমরা আর এর মানটা নির্ণয় করছি, এই আর এর মান এত পাইছো যে তোমাকে যে এরিয়াটা দেওয়া ওই এরিয়ার থেকে আর এর মান বেশি হয়েছে। তো জিনিসটা দেখতে আসলে কি এরকম দেখা যাবে? এই জিনিসটা দেখতে কেমন দেখা যাবে? দেখতে দেখা যাবে হচ্ছে যে এরকম, মনে করো এইটা মনে করো আমার চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখন দেখো, মনে করো এদিক থেকে একটা ইলেকট্রনকে থ্রো করা হয়েছিল, ইলেকট্রন একটা আধান বাহক, একটা ধনাত্মক আধান বাহক কিউ পরিমাণ আধান দ্বারা আহিত একটা ধনাত্মক আধান বাহককে এদিক থেকে থ্রো করা হয়েছে। এটা এই পথ বরাবর যাচ্ছিল, ঠিক আছে? এটা হচ্ছে তার ভেলোসিটির ডিরেকশন এদিকে, এবং চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। তাহলে আধান বাহকটা এইখানে যখন আসবে, আসার পরে সে আসলে কোন দিকে বল লাভ করবে? উপরের দিকে না নিচের দিকে? আসলে আমি চিত্রটা ঠিক আঁকছি না ভুল আঁকছি এটা একটা দেখি আগে। হ্যাঁ, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? সো বুঝাই যাচ্ছে যে এরকম যদি হয় যে ভেলোসিটি এদিকে, আমার আমার চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে আধানটা আসলে বল লাভ করবে উপরের দিকে। সো কারেক্টের যে চিত্রটা হবে, চিত্রটা আসলে এইটা হওয়া উচিত ছিল, এই যে এরকম হওয়া উচিত ছিল, যে ভেলোসিটির ডিরেকশনটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে আধানের দিক, পজিটিভ আধান বাহক যে আছে, আধান বাহকের দিক হচ্ছে এই দিকে। আচ্ছা, তো এদিকে সে যখন যাবে, যাইতে যাইতে যেতে যেতে মনে করো এইখানে ঢুকার পরে কিন্তু সে আসলে বাঁক নিতে থাকবে। আমি যদি ওইটা ঠিক মতো আসলে আঁকি নাই, আঁকাটা হয় নাই, সে এইখানে ঢুকার পর তাহলে একটা কাজ করি, এদেরকে মুছে ফেলি, যেহেতু এইখান থেকে বাঁক নিচ্ছে এদেরকে মুছে ফেলি। আচ্ছা, ওটা মোছা যাচ্ছে না, বুঝতে পারছি,
মনে করো ওইখানে নাই, সে এই পয়েন্টে ঢোকার পর যখন সে মনে করো চৌম্বক ক্ষেত্রে ঢুকে পড়ছে, সে আস্তে আস্তে বাঁক নিতে 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 দেখো এই পয়েন্টে যখন আসছে কি হয়েছে, চৌম্বক ক্ষেত্র কিন্তু শেষ, এই বাঁকটা কিন্তু আসলে চৌম্বক ক্ষেত্রের বাহির দিয়ে নিছে। তো প্রকৃতপক্ষে ঘটনা যেটা হবে, এই জায়গায় যাওয়ার পর পর সে এইভাবে যাবে, এদিক থেকে যাওয়ার পর এইখান থেকে সে আর কোনো বল পাবে না, সেই বরাবর উপরের দিকে যাবে, মানে তার ডিরেকশনটা হবে এইভাবে, যে তুমি এইভাবে তাকে নিক্ষেপ করছো, সেইভাবে গেল, যাওয়ার পর একটা সময় দেখলো তার আর চৌম্বক ক্ষেত্র এইখান বাঁক নিল, চৌম্বক ক্ষেত্র শেষ, চৌম্বক ক্ষেত্রের বাহির দিয়ে সেইভাবে উপরে উঠে যাবে। বা যদি ওদিক থেকে যদি আসতো, দিক থেকে আসে এইভাবে করে, এটা কিন্তু আবার সম্পূর্ণ আসতে পারতো, কারণ সম্পূর্ণটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে পড়তেছিল, এই পোর্শনটুকু নাই। তো এদিক থেকে যদি একটা আধান যদি আসে, মনে করো এখন এদিক থেকে একটা আধান আসতেছে, আইসে এখানে মনে করো প্রবেশ করলে সে আরো আগেই বাঁক নিবে, এজন্য ওরে মুছা দিই। এখান দিয়ে মনে করো প্রবেশ করতেছে, প্রবেশ করার পর বাঁক নিল, এখান দিয়ে আসলো, এখানে আসলো, এতটুকু আসার পর সে দেখবে এখানে আর কোনো চৌম্বক ক্ষেত্র নাই। যেই মাত্র সে দেখবে চৌম্বক ক্ষেত্র নাই, তার ডিরেকশনটা এদিকে যাবে। ঠিক আছে, এর মানে সে এইভাবে এসে রাউন্ড হয়ে এদিকে যাবে। এইটা আসছে, এটা পরীক্ষায় কোথাও আসবেও না, কোথায় তোমাকে দিবে না, এটা শুধুমাত্র তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা আধান বাহক যখন যায়, তখন তার গতিপথের মানে সঞ্চার পথটা কেমন হয় বা গতিপথটা কেমন হয়, এই জিনিসটাই জাস্ট দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার হেলিক্সের। এটা অবশ্য অনেক সময় আসে যে বলে যে যদি একটা আধান বাহক 90 ডিগ্রি না সমকোণে লাইন ঢুকে যদি অন্য কোনো অ্যাঙ্গেলে ঢুকে, তাহলে সঞ্চার পথটা কিরকম হবে। তো এই ছিল আজকের ক্লাস, এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হেলিক্স রিলেটেড একটা ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। আর তারপর থেকে যে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম হচ্ছে যে একটা আধানের উপরে, আজকের মূল কনসেপ্টটা ছিল মানে প্রথমে তো হচ্ছে আমরা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ঠিক আছে, এই টাইপের বা চৌম্বক আবেশ, এটা শিখছি। পরবর্তীতে শিখছি যে একটা গতিশীল আধান একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার উপর কি পরিমাণ বল আরোপিত হয়। এখন আরেকটা জিনিস থাকে তাহলে, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো, এটা হচ্ছে কি যে একটা আধান বাহক না, আধান বাহকের জায়গায় যদি অনেকগুলো আধান হয়, মানে একটা পরিবাহী তার হয়, সো পরিবাহী তার যখন থাকে তখন সে যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে প্রবেশ করে, তখন তার উপরে কিরকম বল আরোপিত হয়, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। সবাইকে আসসালামু আলাইকুম।